তুই কি আমাকে একটুও শান্তিতে থাকতে দিবি না? তোমাকে আমি ভালোবাসি আর কি করে বোঝাবো বলো? তোকে কতদিন বলছি আমি তোকে ভালোবাসি না, তোকে প্রতিদিন মারি, তারপরেও কেন বেহায়ার মতো আমার সামনে আসিস? তোর কি লাজ লজ্জা বলতে কিছুই নেই নাকি? তোর বাবা মা তোকে সঠিক শিক্ষা দিতে পারেনি, না হলে এত বেহায়া হয় কিভাবে? ব্যাস, অনেক বলে ফেলেছেন আপনি, আর বলতে হবে না আপনার। আমি আর আপনাকে বিরক্ত করব না, থাকুন আপনি আপনার মতো, বলে আমি চোখ মুছতে মুছতে কলেজ থেকে বের হলাম। তোর এই কাজটা করতে লজ্জা করলো না? তুই এত খারাপ? এ কি বাবা, আমি কি করেছি? তোমরা আমার সাথে এভাবে কথা বলছো কেন? কি করছো মানে? তুমি কি জানো না মামা তোর বাচ্চার বাবা হতে চলেছে, আর তুই বলছিস কিছু করিসনি? কি এসব যাতা বলছো মা? আমি এসব কিছুই করিনি। চুপ বেয়াদব, অপরাধ করে আবার মিথ্যা কথা বলা হচ্ছে। বাবা বিশ্বাস করো, আমি কিছুই করিনি। চুপ, কোনো কথা বলবি না। সামনের সপ্তাহে তোর ভাইয়ের সাথে বিয়ে। বাবা আমি বিয়ে করতে পারবো না। কি? তুই আমার মুখের উপর কথা বললি? বাবা প্লিজ বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আসলে আমি নানা বাড়ি গিয়েছিলাম 15 দিনের জন্য। সেই সময় আমাদের বাসা পাল্টানো হয়েছে, তাই আমি বাসা চিনি না। আমি বাসে করে এসেছিলাম, তাই বাবা মাকে বাস স্ট্যান্ডে দাঁড়াতে বলেছিল। আমি একটা দোকানে চা খেতে যাচ্ছিলাম, তখন একটা কুকুরের লেজে পা দিয়ে ফেলি, আর কুকুরটি ঘেউ ঘেউ করে আমার দিকে আসতেছিল। এটা দেখে আমার প্রাণ যায় যায় অবস্থা, তাই আমিও দিই দৌড়। তারপর দৌড়ে যে কখন কার সাথে ধাক্কা খেয়ে তার উপরে পড়েছি খেয়ালই নেই। এই স্যামরা, তুই আমার গায়ের উপরে উঠলি কেন? নিচে তাকিয়ে দেখি হলুদ ড্রেস পরা একটা অপরূপ সুন্দরী মেয়ে। আমি মেয়েটার দিকে একদিনে তাকিয়েছি। ওই স্যামরা, একে তো আমার গায়ের উপরে পড়েছিস, তার উপরে এভাবে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছিস কেন? আগে আমাকে উঠা। না মানে মেয়েটার কথায় আমার ঘোর কাটলো। তারপর আমি তার গায়ের উপর থেকে উঠলাম। কি না মানে মানে করছিস? মেয়ে দেখলে গায়ের উপরে উঠতে ইচ্ছে করে, তাই না? আপনি ভুল করতেছেন, আমি ইচ্ছে করে আপনার গায়ের উপর উঠিনি। তোদের মতো ছেলেদের আমার চেনা আছে। তোর ভাগ্য ভালো আমি একটু কাজে যাচ্ছি, তা না হলে তোর খবর ছিল। দেখতে তো সুন্দরী, তবে এরকম ঝালমরিচের মতো ব্যবহার করেন কেন? কি বললি? আমি ঝালমরিচ? মেয়েটাকে রাগালে তো আরও বেশি ভালো লাগে। তাহলে আর একটু রাগিয়ে দেখি। শুধু ঝালমরিচ না, একেবারে পেতনির মতো ব্যবহার করেন। তাছাড়া মুখে মনে হয় আধা কেজি ময়দা মেখেছেন। মেয়েটা তো এবার তেলে বেগুনে জ্বলে উঠলো। কি বললি তুই? আমি পেতনি, আবার আমি ময়দা মাখি? আজকে তোর একদিন তো আমার যে কয়দিন লাগে। বলে পাশ থেকে একটা লাঠি হাতে নিল। এবার পরিস্থিতি খারাপ ভেবে আমি দিলাম দৌড়। কিরে পালাচ্ছিস কেন? দাঁড়া। এটা বলে তার কাজে চলে গেল। না শুনে চলে আসলাম। এমন সময় বাবার ফোন। কিরে তুই কোথায়? আমি এসে দাঁড়িয়ে আছি। আমি একটু সামনে এসেছি, আপনি দাঁড়ান, আমি আসতেছি। ওকে, তাড়াতাড়ি আয়। তারপর হেঁটে বাবার কাছে গেলাম। এদিকে কোথায় গিয়েছিলি? আরে বাবা, কুকুরে দৌড়ানি দিছে। আপনি তো জানেনই আমি কুকুর ভয় পাই। তোর জ্বালায় কুকুরগুলো শান্তিতে থাকতে পারবে না। নিশ্চয়ই কিছু করেছিস। বাবা। আচ্ছা বুঝেছি, এখন বাড়ি চল। তারপর দুজনে বাইক নিয়ে বাসার দিকে আসলাম। আসলে বাবা আমাকে বাইক গিফট করেছিল জন্মদিনে। বাবা, বাসাটা তো ভালোই হয়েছে। চল বাসায় যাই, আমাদের ফ্ল্যাট 2 তলাতে। আচ্ছা চলো। তারপর দুজনে বাসায় ঢুকলাম। আতিক বাবা, কেমন আছিস? আরে কয়দিন তো ফোনে কথাই হলো, তাহলে আবার এটা জিজ্ঞাসা করা লাগে? এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছিস? আচ্ছা রুমে যা, ফ্রেশ হয়ে খেতে আয়, আর তোর রুমটা আমি সাজিয়ে দিয়েছি। ও, ভালোই করেছো, আমার আর কষ্ট করতে হবে না। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে এলাম। মা, ভাইয়া কোথায়? তোর ভাইটা ওর বন্ধুর বিয়েতে গেছে, কালকে চলে আসবে। আরে এখন খেতে দাও তো, প্রচুর ক্ষুধা লাগছে। তারপর আমি খেয়ে দিয়ে আমার রুমে গেলাম। ও, আপনাদের তো পরিচয় দিতেই ভুলে গেছি। আমি আতিক হাসান লিমন। সবেমাত্র এইচএসসি দিয়েছি, আর রেজাল্টও ভালো হয়েছে, তাই ভার্সিটিতে অ্যাপ্লাই করেছি। এখন রেজাল্টের অপেক্ষা। আমার বাবা একজন ব্যবসায়ী। আমরা 3 ভাই। বড় ভাই বিয়ে করেছে, তার একটা বাচ্চাও আছে, তবে তারা আমার পরিবারের থেকে আলাদা। তাই আমি মেজো ভাই এবং বাবা মা নিয়ে আমাদের পরিবার। যাই হোক, এখন গল্পে আসি। আমি রুমে গিয়ে দিলাম এক ঘুম। দুপুরে মায়ের ডাকে ঘুম ভাঙলো। কিরে আর কত ঘুমাবি? এবার উঠ, গোসল কর, তারপর খেতে আয়। তারপর উঠে গোসল করলাম। কিছুক্ষণ পর নিচে ডাক পড়লো। খেয়ে রুমে বসে কিছুক্ষণ ফেসবুকিং করে একটু বাইরে বের হলাম। তারপর কিছুক্ষণ ঘুরে বাসার ফেরার সময় গেটের কাছে যেতে দেখি সকালে সে মেয়েটা আমার সামনের রাস্তা দিয়ে হাঁটছে। মেয়েটা আমাকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠলো। কিরে, তুই এখানে আমার পিছু নিয়ে এখানে চলে এসেছিস নাকি? আরে আপনি কি বলছেন?
আমি আপনার পিছু নিতে যাব কেন? তাহলে এখানে কি করছিস? দাঁড়া, আজকে তোকে আমি। বলে আমার দিকে সে তেড়ে আসলো। আমি অবস্থা বেগতিক দেখে পাশের একটা দোকানের দিকে দৌড় দিলাম। কি হলো, দৌড়াচ্ছিস কেন? দাঁড়া। আপনার মতো রাক্ষসী শাকচুন্নি পেতনির সাথে কথা বলার থেকে দৌড়ানোই ভালো। কি বললি তুই? তোকে আরেকবার হাতের কাছে পেলে তোকে মেরেই ফেলবো। আপনি আমাকে পেলে তো মারবেন। আপনার মতো রাক্ষসীর আমি আপনার সামনে আর আসবো না। বলে দিলাম একটা দৌড়। আর দৌড় দিয়ে 4 দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। বাবা, তোমার কিছু লাগবে? জি কাকা, আপাতত 1 কাপ চা দেন। আচ্ছা বাবা, দিতাছি, তুমি বসো। তারপর কাকা চা বানিয়ে দিল। চাটা খেয়ে বিল দিয়ে বাসার দিকে গেলাম। আর ভাবতে লাগলাম, এই মেয়েটা এখানে কি করে? মনে হয় মেয়েটার বাসা আশেপাশেই। মেয়েটা যে পরিমাণ রাগী, এর থেকে সাবধানে থাকতে হবে। তারপর আমি বাসায় পৌঁছালাম। সন্ধ্যার পরে এখন পড়াশোনা নেই, তাই গল্প পড়ছিলাম ফেসবুকে। কিছুক্ষণ পরেই পানির পিপাসা পেল, তাই যেই নিচে নামতে যাব তখনই দেখি সকালে সে রাগী মেয়েটা আম্মুর সাথে গল্প করছে। আমি তাড়াতাড়ি আবার রুমে ঢুকলাম যাতে মেয়েটা আমাকে না দেখে। তারপর আরও কিছুক্ষণ পর দরজা খুলে বেরিয়ে দেখি মেয়েটা নেই। আমি নিচে নেমে পানি খেলাম। তারপর মায়ের কাছে গেলাম। মা, তোমার সাথে কিছুক্ষণ আগে যে বসা ছিল সেই মেয়েটাকে? আরে ও হচ্ছে তোর বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে মাওয়া। কি? উনি বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে? তো আমাদের বাসায় এসেছিল কেন? এসেছিল আমাদের দাওয়াত দিতে। আজকে ওদের বাসায় ডিনার করতে যেতে বলেছে। আমি তাদের বাড়ি গেলে আমাকে কাঁচা খেয়ে ফেলবে। মা, আমি যাব না তাদের বাসায়, তোমরাই যেও। এইটা কেমন কথা আতিক? ওরা তোর জন্যই আমাদের দাওয়াত দিয়েছে, কারণ তারা তোর সাথে পরিচিত হওয়ার জন্য দাওয়াত দিয়েছে। তবুও মা, আমি যাব না। আমি কিছু জানি না, তোর যেতেই হবে। তারপর আমি টিভির সামনে বসলাম। কিছুক্ষণ পরে বাবা চলে আসলো। তারপর তিনিও ফ্রেশ হলেন। ফ্রেশ হওয়ার পর বাবা মা আমাকে জোর করে নিয়ে গেল বাড়িওয়ালাদের বাসায়। বাসায় গিয়ে কলিং বেল বাজানোর পর একজন মহিলা দরজা খুলে দিলেন। বুঝে গেলাম এটাই বাড়িওয়ালা আন্টি। ও, আপনারা এসে গেছেন? আসুন আসুন, ভেতরে আসুন, আমরা আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। তারপর আমরা ভেতরে গেলাম। আন্টি আমাদের বসতে বললেন। আমরা বসলাম। আতিক, এই হলো তোর বাড়িওয়ালা আন্টি। ও, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি তাহলে আতিক? জি আন্টি, আমি আতিক। তারপর আঙ্কেল আসলো, তার সাথে পরিচিত হলাম। তাদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। তখনই মা আসলো। সে আমাকে খেয়াল করেনি। এই কি আন্টি, আমাকে ছাড়াই আড্ডা দিচ্ছ? না মা, আমি তোকেই খুঁজছিলাম। তাই? মা দাঁড়া, আগে তোকে আমার ছেলে আতিকের সাথে পরিচয় করিয়ে দেই। মাওয়া গিয়ে মায়ের পাশে বসে। তখনই মাওয়া আমার দিকে তাকালো। তারপর মাওয়া এদিকে তাকাতেই দেখে আমি নেই। কোথায় আন্টি তোমার ছেলে? এই তো এতক্ষণ এখানেই ছিল। তাহলে গেল কোথায়? দাঁড়া, ফোন করে। আচ্ছা মা। বলে ছাদের দিকে হাঁটা ধরলো। তারপর মাও ছাদে পৌঁছালো। আমি অন্যদিকে ফিরেছিলাম। এই যে শুনছেন? জি, আমাকে বলছেন? বলে আমি পিছনে ফিরলাম। এ কি, তুই এখানে কেন? তাহলে কোথায় থাকবো? এখানে তো আতিকের থাকার কথা ছিল। জি, আমি আতিক। তুই তাহলে আতিক, তাহলে এবার যাবে কোথায়? কেন? কেন মানে? রাস্তায় কি বলেছিলি মনে নেই? যা সত্যি তাই তো বলেছি। বলে দৌড় দিয়ে নিচে আন্টিদের বাসায় চলে আসলাম। আরে আরে পালাচ্ছিস কেন? তোকে এখন পাবো না তো কি হয়েছে? তোকে পরে বোঝাবো তুই কাকে রাগাচ্ছিস। বলে আগে ফুঁসতে থাকে। তারপরে সে নিজেই নিচে চলে আসলো। এদিকে আমি নিচে তাদের কাছে যেতেই। এ কি বাবা, তুমি এসে পড়েছো? জি আন্টি। তোর কাছে তো মাওয়া গেল, পরিচিত হয়েছিস তো? হ্যাঁ, হয়েছি। আচ্ছা, তাহলে ও কোথায়? এই তো আন্টি, আমি এই যে। আঙ্কেল বাবার উদ্দেশ্য করে বলল। এই তো মাওয়া এসে গেছে, তাহলে এখন খেতে চলো, কি বলেন ভাইজান? ভাই, ভালো হয়। তারপর খেতে বসলাম। আচ্ছা বাবা, আতিক তুমি এবার কিসে পড়ো? জি আঙ্কেল, আমি এইচএসসি দিয়ে এই ভার্সিটিতে চান্স পেয়েছি। কালকে ভর্তি হয়ে ক্লাস শুরু করব। ও, তাহলে তো তুমি মাওয়ার ছোট। ও তোমাদের ভার্সিটিতে অনার্স 2য় বর্ষে পড়ে। সিনিয়র হলে সমস্যা কি? ক্রাশ তো খেয়েছি। ও তাই? তাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে কিছুক্ষণ ফোন টিপে ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠে বাবাকে নিয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে ভর্তি হয়ে বাবাকে বিদায় দিয়ে বন্ধুদের কাছে গেলাম। আপনাদের তো বলতেই ভুলে গেছি, আমার সাথে ভার্সিটিতে আরও 3টা বন্ধু আছে। ওরা হলো সিয়াম, আনান ও সাকিব। তারপর ওদের কাছে যেতেই, কি রে, ভর্তি হয়েছিস? হ্যাঁ, এইমাত্র হলাম। আচ্ছা চল ভাই, হয়েছে, নতুন নতুন মেয়ে দেখি,
শালা তুই আর ভালো হলি না। এ আইসে, তোমার তো জিএফ আছে, তাই দেখতে পারছো না। সাকিব আনানকে উদ্দেশ্য করে বলল, কি করবে বল, তাইলে তোর চোখ উঠিয়ে নেবে মোনা। হয়েছে, থাম, চল ক্যাম্পাসটা ঘুরে দেখি। তাই চল। তারপর ক্যাম্পাসটা ঘুরে দেখছিলাম, তখনই এইদিকে আয় তোরা। জি, আমাদের ডাকতেছেন? তোদেরই ডাকতেছি। আচ্ছা চল ভাই গিয়ে দেখি। আচ্ছা চল। তারপর তাদের কাছে গেলাম। তোরা কি নতুন ভার্সিটিতে? জি, আমরা নতুন। শোন, আমরা তোদের সিনিয়র, তাই আমাদের সম্মান দিবি। আচ্ছা আপু। এখন থেকে আমাদের যেখানে দেখবি সেখানে সালাম দিবি। আচ্ছা, আমরা তাহলে যাই। ওই থাম, আমরা তোদের যেতে বলছি? না। তাইলে যাওয়ার কথা বললি কেন? এমনি বলতেছি আপু। তোদের এই ভুলের শাস্তি পেতে হবে। আপু, এর জন্য আবার শাস্তি কিসের? ওই চুপ, একে তো ফুল করছিস, তার উপর আবার মুখে মুখে কথা বলছিস। সরি আপু। সরি বললে কাজ হবে না। এখন তোদের দুটো অপশন থাকবে শাস্তি, একটা হলো তোদের জামা খুলতে হবে, আর একটা হলে তোদের মধ্যে থেকে যে কোনো একজনকে কোনো একটা মেয়েকে কিস করতে হবে। তখনই কোত্থেকে যেন মামা এসে পড়ল। কি রে, আপনি এখানে কি করছিস ওদের নিয়ে? আরে ওদের রেগিং করতেছি। ও তাই, তাহলে তো ভালোই হলো। আমার দিকে তাকিয়ে মামা বলল, এদিকে আমাদের মধ্যে কথোপকথন। দোস্ত এখন কি করবি? ভাই, কি করবি? শার্ট খুললে তো মানিজ্জত শেষ হয়ে যাবে। আমার মাথাতে কিছু আসতেছে না। আতিক ভাই তুই কিছু একটা কর। আচ্ছা, তারা দেখতেছি। কি বিড়বিড় করতেছিস? তোরা যা করার তাড়াতাড়ি কর। তখন আমি মা অপুর সামনে গিয়ে একবার চোখ মেরেই তার মাথাটা ধরেই ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। এটা দেখে তো মাওয়ার বন্ধুরা ও আমার বন্ধুরা অবাক, এমনকি মাওয়া নিজেও অবাক। তারপর তাকে ছেড়ে দিয়েই, আপু আমাদের শাস্তি শেষ, আমরা যাই বলে আমরা ওখান থেকে সবাই পালালাম। ওই, তোকেও কিস করলো, তুই ওকে কিছু বললি না কেন? ছুরি মাওয়া, আসলে আমি ওদের শাস্তি দিয়েছিলাম, সেই শাস্তিটা যে তোর উপর যাবে বুঝতে পারিনি, সরি। ওর অবস্থা আমি খারাপ করে ছাড়বো। আর কি করে সাহস হয় আমাকে কিস করার? আচ্ছা ভাই বাদ দে, একটু মাথা ঠান্ডা কর। মাথা ঠান্ডা কর, আর ছেলেটার কিন্তু সাহস আছে বলতে হবে, ওকে বয়ফ্রেন্ড বানিয়ে নে। দেখ, আমার এমনিতেই মাথা গরম আছে, আর গরম করিস না, চল ক্লাসে চল। মামার রাগ দেখে ওরা আর কিছু না বলে মামার সাথে ক্লাসে চলে গেল। অন্যদিকে আমরা পালিয়ে এক জায়গায় এসে দাঁড়ালাম। ভাই তুই এটা করলি কেমনে? ওই সুন্দরী মেয়েটাকে কিস করলি? ভাই, আমাদের পরে যদি ওই মেয়েটা পায় অবস্থা খারাপ করে দিবে। শালা তোদের নয়, আমার অবস্থা খারাপ করবে, আর ওইটা তোদের ভাবি। মানে কি বলতে চাচ্ছিস বুঝিয়ে বল। হ্যাঁ, ওকে আমার ভালো লাগে, আমার প্রথম ক্রাশ, আরও আমাদের বাসার বাড়িওয়ালার মেয়ে। বলিস কি শালা, তোর চয়েস আছে বলতে হবে। ভাই, দেখতে সেই, কিন্তু বড়, এবং মনে হয় প্রচুর রাগী। পালিয়ে আসার সময় দেখেছিলাম চোখ দিয়ে মনে হয় আগুন বের হচ্ছে। আরে ভাই, যা হবে পরে দেখা যাবে, এখন ক্লাসে চল, এমনিতে আজকে প্রথম ক্লাস। তাই চল। তাই চল। তারপর সবাই মিলে ক্লাসে গেলাম। আজকে প্রথম দিন তো, তাই পরিচয় পর্বে ক্লাস শেষ। তারপর ক্লাস থেকে বের হয়ে বন্ধুদের বিদায় দিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় গিয়ে কিছু খেয়েই ক্রিকেট খেলতে চলে গেলাম। খেলা শেষ করে বাসায় এসে কিছু খেয়ে আবারও এফবিতে ঢুকে পড়লাম। তারপর রাতে খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসতেছে না, শুধু সকালের ব্যাপারটা নিয়ে ভয় করতেছে। তাই ভাবলাম একটু ছাদে যাই। তারপর ফোনটা নিয়ে ছাদে চলে গেলাম। গিয়ে দেখি একজন ছাদে দাঁড়িয়ে আছে। আমার আসার শব্দ পেয়ে যেই পিছনে ফিরল, তখনই দেখি মাওয়া। তাই আমি ভয়ে ভয়ে নিচে নামতে চাইলাম, তখনই ওই দাঁড়া, এদিকে আয়। তারপর আমি তার কাছে গেলাম। জি বলুন। তুই পেয়েছিসটা কি বলতো? তুই আমাকে কিস করলি কেন? আসলে আমি আসলে কি? আসলে আমি তোমাকে ভালোবাসি। কি বললি তুই? তুই জানিস আমি তোর বড়, তারপরেও তুই এটা ভাবলি কি করে? বড় হয়ে শুধু কি হয়েছে, বড় মেয়েরা কি তাদের থেকে জুনিয়র কাউকে বিয়ে করে না? করে, তবে আমি তোকে ভালোবাসতে পারবো না। তোকে যেন আমি আমার চোখের সামনে আর না দেখি। বলে ছাদ থেকে নিচে নেমে গেল। আমি ছাদে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আগে কখনো কাউকে দেখে ভালো লাগেনি। তোমাকে আমার এই মন চায়, তাই তুমি আমাকে যতই দূরে থাকতে বলো না কেন, আমি তোমার থেকে আমার ভালোবাসা আদায় করে নেব। তারপর ছাদ থেকে নিচে নেমে দিলাম এক ঘুম। পরদিন সকালবেলা আম্মুর ডাকে ঘুম থেকে উঠেই নাস্তা করে কলেজে গেলাম। তারপর বন্ধুদের কাছে গেলাম। দোস্ত, একটা সমস্যায় পড়ে গেছি।
কেন, তোর আবার কি হয়েছে? আর বলিস না ভাই, তোদের ভাবিকে কিভাবে পটাবো বুঝতে পারতেছি না। আরে ভাই, আগে তো প্রপোজ কর। আরে শালা করেছি প্রপোজ, কিন্তু রিজেক্ট। কিভাবে করলি প্রপোজ? তখনই 2টা মেয়ে আসলো। হাই, আমি তেছি। আর আমি অধরা। তারপর আমরাও পরিচয় দিলাম। তো আপনারা কিসের জন্য এসেছেন? এই, আপনি কি? তুই কর আবার। আমরা একই ইয়ারে পড়ি, তাই তোদের সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছি। আর আমরা এতক্ষণ তোদের কথা শুনেছি, এখন কিভাবে প্রপোজ করলি? তারপর আমি ওদের কালকের সাথে সবকিছু বললাম। তাহলে এখন কি করবি? কিছুই তো মাথায় আসতেছে না। ওকে অনেক ভালোবাসি ভাই। আরে এত চিন্তা করিস না, তোর পিছনে আঠার মতন লেগে থাকবি সব সময়। আরে ভাই, ওর যা রাগ, আমার প্রচুর ভয় করে। তাহলে তার আশা ছেড়ে দাও। না, তা পারবো না। যতই কষ্ট হোক, ওকে আমার চাই। আমি ওকে অনেক ভালোবাসি। তারপরে দেখি মায়াপু কলেজের গেট দিয়ে ঢুকতেছে। আমি তার সামনে গেলাম। কিরে, তোকে কালকে না আমার সামনে আসতে না করলাম? দেখো, আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। দেখ, সকাল সকাল আমার মেজাজ গরম করবি না। এমনিতেই কালকের ব্যাপারটা নিয়ে সবার সামনে যেতে পারছি না। দেখো, কালকের ব্যাপারটা তোমার বান্ধবীদের জন্য হয়েছিল। সেই জন্যই তো তোকে কিছু বলছি না, না হলে তোর খবর ছিল। এই বলেই চলে গেল। তারপর আমি বন্ধুদের কাছে গেলাম। শালা, এ মেয়ে নাকি অন্য কিছু? এই মেয়ে, তোর বউ হলে তোর অবস্থা শেষ আতিক। আচ্ছা বাদ দে ভাই, চল ক্লাসে যাই। চল তবে। শোন, এই মেয়ে মানে আমাদের ভাবি যতই রাগী হোক না কেন, যদি তোকে ভালোবাসতে শুরু করে তাহলে তোকে খুব ভালোবাসবে। তাই ভাবির পিছু ছাড়ছে না। হ্যাঁ। তারপর ক্লাসে গিয়ে সবকটায় ক্লাস করে বের হলাম। দেখি আপু বের হচ্ছে। আমি তার সামনে গেলাম। কিরে, আবার এসেছিস আমার সামনে? তোকে না আমার সামনে আসতে মানা করলাম। কি করব বলো, তোমাকে না দেখলে ভালো লাগে না যে। দেখ, আমার সামনে একদম বেহায়াপনা করবি না। আচ্ছা, এখন বাইকে ওঠো, বাসায় যাই। তার দরকার নেই, আমি রিক্সা নিয়েই চলে যেতে পারবো। বলে একটা রিক্সা নিয়ে চলে গেল। আমিও তার পিছন পিছন বাইক নিয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে খেয়ে দিয়ে দিলাম ঘুম। তারপর ঘুম থেকে উঠে দেখি ভাই এসে পড়েছে। কি অবস্থা তোমার শুনি? কার পিছনে নাকি ঘুরছো? না মানে ইয়ে। থাক, বলতে হবে না, আমি সব জানতে পেরেছি। তোমার কোনো হেল্প লাগলে বলো, আমি আছি কিন্তু। আচ্ছা ভাইয়া। আরে, আমার বন্ধুরা বলেছে, তবে তোমার পছন্দ আছে বলতে হবে। তবে একটু সাবধানে, যতই হোক আমাদের বাড়িওয়ালার মেয়ে। আমাকে একটু হেল্প কর না। কি হেল্প করতে হবে? আমাকে একটু নানু বাড়ি পাঠানোর ব্যবস্থা কর। ও, এই ব্যাপার। এত ভালোবাসা থাকলে বিয়ে তো করে নিতে পারো। কিভাবে করব বল? মা বাবাকে কিভাবে বলবো? আচ্ছা, আগে তোমাকে নানু বাড়ি পাঠাই, তারপর সেখান থেকে আসার পর না হয় বিয়ের ব্যবস্থা করব। আচ্ছা ভাই, যা করার করিস, আগে নানুর বাড়িতে পাঠা আমাকে। আচ্ছা, দেখতেছি। আপনারা তো কিছুই বুঝিনি তাই না? আসলে নানু বাড়ি আমার খালাতো বোনের বান্ধবীর সাথে ভাইয়া রিলেশন করে। তার নাম নিঝুম। তাই ভাইয়া নানু বাড়ি যাওয়ার এত ইচ্ছা। যাই হোক, তারপর বাইরে গিয়ে হালকা কিছু নাস্তা করে বাসায় এসে পড়তে বসলাম। কিছুক্ষণ পরে ছাদে গেলাম। তারপর মোবাইলে একটা গান শুনতে লাগলাম। এরপরে দেখি মামা হাজির। কিরে, ছাদে কি করিস? তোকে যেন আর ছাদে না দেখি। কেন? ছাদে আসলে প্রবলেম কি? তোকে আসতে মানা করেছি তো আসবি না? আমি আসবই তোমাকে দেখতে। দেখি তুমি কত দাঁড়াতে পারো। এখন নিচে যা, আমাকে এখানে বসে শান্তিতে পড়তে দে। আচ্ছা ঠিক আছে, তোমার পড়ায় বিরক্ত করতে চাই না, তাই চলে গেলাম। তারপর নিচে চলে আসলাম। নিজে কিছুক্ষণ ফোন টেপার পর খেতে ডাকলো। তারপর খাবার টেবিলে গিয়ে খেতে শুরু করলাম। বাবা, ভাইয়াকে নানুবাড়ি পাঠিয়ে দাও কয়েকদিনের জন্য। কেন, কি হয়েছে? আসলে বাবা, আমি কতদিন নানুবাড়ি বেরিয়ে এসেছি, কিন্তু ভাইয়া যেতে পারিনি, তাই ভাইয়া মনে হয় রাগ করেছে। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে যাক, ও কয়েকদিন ঘুরে আসুক। তাইলে আজকে রাতের ভিতরে ব্যাগ গুছিয়ে কালকে সকালেই চলে যাস। আচ্ছা মা। তারপর খাওয়া দাওয়া শেষে ভাইয়া আমাকে ধন্যবাদ দিয়ে চলে গেল। পরের দিন সকালবেলা মায়ের ডাকে ঘুম ভাঙলো। কিরে উঠ, তোর ভাইয়া নানু বাড়ি যাবে, তোকে খাবার টেবিলে ডাকছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। তারপর খেয়ে ভাইয়াকে নিয়ে বের হলাম। এটা আমাদের দুই ভাইয়ের মধ্যে একটা কাজ। আমি কোথাও গেলে সে দিয়ে আসবে, আর সে কোথাও গেলে আমি দিয়ে আসবো। কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। বাইক থেকে নামলাম। শোন, কোনো সমস্যা হলে জানাবি, আর এই নে 2000 টাকা।
টাকা নিয়ে আমি কি করব? এই টাকাটা দিলাম তোকে ফুল কেনার জন্য। প্রতিদিন ক্রাশকে ফুল দিয়ে প্রপোজ করবি। কিন্তু টাকা তো আমার কাছে ছিল। টাকা থাকলেই বা কি, আমি টাকা দিয়েছি, রেখে দে। আচ্ছা ভাইয়া, সাবধানে যাবে, গিয়ে আমাকে ফোন করবে। আচ্ছা, গিয়ে তোকে তোর ভাবির সাথেও কথা বলবো। আচ্ছা ভাইয়া। তারপর বাস স্টার্ট হলো। ভাইয়াকে বিদায় দিয়ে সেখান থেকে একটা ফুলের দোকানে গিয়ে ফুল কিনে কলেজের দিকে রওনা দিলাম। তারপর কলেজে পৌঁছানো মাত্রই দেখি আপু কলেজে প্রবেশ করতেছে। আমি তার সামনে গেলাম। আই লাভ ইউ। তুই আবার এসেছিস? তোকে বললাম তো আমি তোকে ভালোবাসি না। এই কথা তোকে কতবার বলতে হবে? কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আর যেন তোকে আমার পেছনে না দেখি। বলেই চলে গেল। তারপর ওখান থেকে উঠে বন্ধুদের কাছে গেলাম। শালা, আজকে থাপ্পড় খেলি? তো কি হয়েছে? ওকে তো আমি ভালোবাসি, তাই থাপ্পড় কিছুই না। আচ্ছা ভাই, যা ভালো বুঝোস। হ্যাঁ ভাই তুই চিন্তা করিস না, আরও কষ্ট করতে হবে তোকে সাকসেস হতে হলে। আচ্ছা এখন ক্লাসে চল। তারপর ক্লাস শেষ করে বের হলাম। গেটের কাছে দাঁড়িয়ে আছি মাওয়া আসার জন্য। সে এসেও বলল। সে আমাকে দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগলো। এই যে মিস, রাগী কিউট। দেখ, সকালে থাপ্পড় মেরেছি, এখন কিছু করতে চাই না। এখন সামনে থেকে যা। তুমি মারলে আমাকে মারতে পারো, আমার সমস্যা নেই। ধুর বেহায়া। বলেই সামন থেকে চলে গেল। তারপর একটা রিক্সা ডেকে রিক্সায় উঠে বাসার দিকে চলে গেল। আমিও বাইক নিয়ে তার পেছন পেছন রওনা দিলাম। সে রিক্সা থেকে নেমে বাসায় প্রবেশ করলো, আর আমিও বাইক পার্ক করে বাসায় গেলাম। তারপর বিকালবেলা বাসা থেকে বেরোয়ার সময় বাড়িওয়ালা আঙ্কেলের সাথে দেখা হলো। কি বাবা, কেমন আছো? জি আঙ্কেল, ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তা বাবা, পড়ালেখা কেমন চলছে? জি আঙ্কেল, ভালোই। ও আচ্ছা বাবা, আমার মেয়েটাকে দেখে রেখো, ও তো তোমার ভার্সিটিতেই পড়ে। আচ্ছা আঙ্কেল, এটা তো এমনিতেই রাখবো। আচ্ছা যাও তাহলে। আচ্ছা আঙ্কেল। তারপর সেখান থেকে চলে গেলাম খেলতে। খেলাধুলা শেষ করে বন্ধুরা মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যায় নাস্তা করে বাসায় আসলাম। তারপর পড়তে বসলাম। পড়তে গিয়ে মনে পড়লো এই সময় মায়াও ছাদে থাকে, এখন একটু গিয়ে দেখে আসি। তারপর ফোনটা হাতে নিয়ে ছাদে গেলাম। দেখি মাও দোলনার উপর বসে খুব মনোযোগ দিয়ে বই পড়তেছে। আমি একটা গান ছেড়ে গান শুনতে শুনতে তাকে দেখতে লাগলাম। তখনই আমার দিকে তার চোখ পড়ল। তুই আবার এখানে এসেছিস? তোকে না এখানে আসতে মানা করলাম? কি করব বলো, তোমাকে না দেখে যে থাকতে পারি না। তুই প্লিজ যা এখান থেকে। আমি তোমাকে ভালোবাসি, কেন এটা বুঝতে পারতেছো না? বলছি না আমাকে এই কথা কখনো বলবি না। আমি তোকে ভালোবাসি না। বলে বইটা হাতে নিয়ে নিচে চলে গেল। এরপর আমি গালে হাত দিয়ে আমিও নিচে চলে গেলাম। এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে গেল। 1 মাস পর আজকে ভাইয়া বাসায় আসবে। আমি তাকে আনতে যাচ্ছি। এই 1 মাসে ভাইয়া নানু বাড়ি ও খালা বাড়ি বেরিয়েছে। এদিকে আমার অবস্থা 1 মাসে প্রতিদিন মাওয়াকে ফুল দিয়ে প্রপোজ করেছি, বিনিময়ে পেয়েছি শুধু থাপ্পড়। তবুও থামিনি। প্রতিদিন সকালে কলেজে, কলেজ ছুটির পর আবার রাতে ছাদেও প্রতিদিন আমাকে অপমান করে থাপ্পড় মেরেছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে পৌঁছালাম। কিছুক্ষণের মধ্যে ভাইয়া এসে পড়েছে। বাস থেকে নেমে আমাকে জড়িয়ে ধরলো। কিরে, কেমন আছিস? এই তো ভালো ভাইয়া, তুমি? আমিও ভালো। চেহারা দেখে মনে হচ্ছে তুই ভালো নেই। মাওয়াকে এখনো তোর ভালোবাসা বোঝাতে পারিসনি? ভাইয়া অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু আমার ভালোবাসা একটু বুঝতে চায় না। চিন্তা করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাই যেন হয়। তারপর দুজনে বাসায় চলে আসলাম। ভাইয়াকে বিশ্রাম নিতে বলে আমি কলেজে চলে গেলাম। আমাকে দেখিয়ে বন্ধুরা আমার কাছে আসলো। শোন, তুই আজকে ভাবিকে প্রপোজ করবি না। কেন? শালার কত থাপ্পড় খাবি, এভাবে তোর আর ভালোবাসা বোঝানো লাগবে না। ভাই আমি ওকে প্রচুর ভালোবাসি, এটা তোরা জানিস, তাহলে তোরা কেন আমাকে বাধা দিচ্ছিস? ভাই তোরা যাই বলিস, আমি ওর পিছু ছাড়বো না। আরে ভাই তোরা থাম। আতিক, তুই আরেকটু চেষ্টা করে দেখ কি হয়। তারপরে দেখি মা আপু গেট দিয়ে কলেজে প্রবেশ করতেছে। সে তার বান্ধবীদের কাছে যাচ্ছে। তখনই আমি তার সামনে গেলাম। তুই কি আমাকে একটুও শান্তিতে থাকতে দিবি না? তোমাকে আমি ভালোবাসি, আর কি করে বোঝাবো বলো? তোকে কতদিন বলছি আমি তোকে ভালোবাসি না। তোকে প্রতিদিন মারি, তারপরেও কেন বেহায়ার মতো আমার সামনে আসিস? তোর কি লাজ লজ্জা বলতে কিছুই নেই নাকি? তোর বাবা মা তোকে সঠিক শিক্ষা দিতে পারেনি, না হলে এত বেহায়া হয় কিভাবে? কলেজের সকল ছাত্রছাত্রী আমাদের দিকে তাকিয়ে আছে। ব্যাস, অনেক বলে ফেলেছেন আপনি, আর বলতে হবে না আপনার। আমি আর আপনাকে বিরক্ত করব না, থাকুন আপনি আপনার মতো।
আজ আপনি বড় বলে আপনার গায়ে হাত তুললাম না, কারণ আমার মা বাবাই আমাকে শিখেছে বড়দের গায়ে হাত না তুলতে। বলে আমি চোখ মুছতে মুছতে কলেজ থেকে বের হলাম। আমার বন্ধুরা আমার পেছনে আসলো। তোকে নিষেধ করেছিলাম ওর কাছে যেতে। দেখলি তো এখন কি করলো, তোকে সবার সামনে অপমান করলো, এমনকি তোর মা বাবাকে নিয়েও খারাপ কথা বললো। আমি নিশ্চুপ। আরে বাদ দে ভাই, দেখছিস তো ও কতটা কষ্ট পেয়েছে, তার উপরে তোরা ওর সাথে এভাবে কথা বলছিস কেন? কি করব বল, ওকে এভাবে দেখতে কার ভালো লাগে বল? সরি ভাই, আসলে ও তোকে এমনভাবে অপমান করলো তাতে আমাদের মাথা খারাপ হয়ে গিয়েছিল। প্লিজ ভাই, আমাকে ভুল বুঝিস না। ভাই তুই আমাদেরও মাফ করে দে, আমরা বুঝিনি মেয়েটা এত নিষ্ঠুর, তাহলে তোকে কখনোই এমন কথা বলতাম না। থাক, তোদের এখন আর সরি বলতে হবে না, এখন থেকে তোদের কথাই শুনবো। এখন বল, এই মুহূর্তে আমি কি করব? তোকে এখন শক্ত হতে হবে। তুই এখান থেকে আর ওর সামনে যাবি না। যদি ভুলবশত সামনে পড়ে থাকিস তখন তার সাথে কথা বলবি না, সবসময় তাকে এড়িয়ে চলবি। আচ্ছা, শত কষ্ট হলে আমি এটাই করব। আরও একটা কাজ করতে হবে, সব সময় আমাদের সাথে আগে যেমন থাকতি সেভাবে থাকতে হবে। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা করি সেভাবেই থাকতে হবে, না হলে তোর সাথে আমরা কথা বলবো না। আচ্ছা যা, সেভাবেই থাকবো। আচ্ছা, আজকে ক্লাসে যাব না কেউ, চল সবাই মিলে ঘুরতে যাব। বুঝতে পেরেছি, ওরা আমার মন ভালো করতে এটা করতেছে। আচ্ছা চল। তারপর সবাই মিলে ঘুরতে গেলাম। আর অন্যদিকে মামা আমাকে অপমান করে ওর বান্ধবীদের কাছে গেল। ভালোই হয়েছে, এখন একটু শান্তিতে থাকতে পারবো। তুই ওকে এভাবে অপমান করলি কেন? ছেলেটা কত ভালোবাসতো। আরে ভাই বাদ দে তো, সবসময় আমাকে বিরক্ত করতো, এখন আর বিরক্ত হতে হবে না। তবে যাই বলিস, ছেলেটা তোকে অনেক ভালোবাসতো। আচ্ছা, আমার এরকম ভালোবাসার দরকার নেই, এখন ক্লাসে চল তো। তারপর ওরা ক্লাসে চলে গেল। আর এদিকে আমরা ঘুরে যে যার বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ভাই আমার বিছানার উপর বসা। আমাকে আসতে দেখি ভাই আমাকে নিয়ে তার পাশে বসালো। ভাই কষ্ট পাস না, আমি সব জেনেছি। হ্যাঁ শোন, একটা কথা বলার ছিল, অবশ্যই তোর এই সময়ে বলা উচিত না, তবু বলছি, কারণ তুই ছাড়া আমাকে কেউ হেল্প করতে পারবে না। আরে সমস্যা নেই, বলো কি বলবে। আসলে নিজুমের বাসা থেকে ওকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তাই তুই একটু হেল্প করিস। আরে এই ব্যাপার আগে বলবে না? আচ্ছা, আমি আজকে বাবা মার সাথে কথা বলবো। আচ্ছা, একটু এই দিকটা সামলে নিস। আচ্ছা। আর একদম মন খারাপ করে থাকবি না। ভাই আমার গালে হাত দিয়ে বলল, না ভাইয়া তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আচ্ছা বলে রুম থেকে চলে গেল। তারপর আমি বিছানায় বসে ভাবতে লাগলাম, আমি কি পারবো মা ওকে না ভালোবেসে থাকতে? এটা ভাবতে চোখ দিয়ে পানি বের হলো। কিছুক্ষণ পরই আমার মা বাবাকে অপমানের কথা মনে পড়লো। না, ওই মেয়েকে নিয়ে আর ভাববো না, আমাকে শক্ত হতে হবে। কিছুক্ষণ পর খেতে ডাকলো। খেতে ইচ্ছে করছিল না, তবুও গেলাম। ভাইয়ার কথাটা তো বলতে হবে। গিয়ে খাবার টেবিলে বসলাম। বাবা, আমার মনে হচ্ছে মায়ের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। ঠিক বলেছি বাবা, আমারও মনে হচ্ছে। ও, তাহলে তোমরা আমাকে দিয়েই ভাবো। কথাটা শুনে খুব শান্তি পেলাম। আচ্ছা তাহলে এখন তোর মতলবটা কি বলতো? বাবা আসলে আমি বলতে চাচ্ছি, ভাইয়াকে বিয়ে করালেই তো মায়ের কষ্ট কমে যায়। তাই তো, তা করলেই তো হয়। কি বলো তুমি? তা হাবি বাবা, তোর কি কাউকে পছন্দ আছে? আসলে মা, ভাইয়া তো একজনকে পছন্দ করে, ভাইয়া লজ্জায় বলতে পারতেছে না। ও, তা মেয়ে থাকে কোথায়? মা, আমাদের নানু বাড়ির ওখানে, আমাদের মামাতো বোন রিমি আপুর বান্ধবী। ও আচ্ছা, তাহলে আমি তোর মামার সাথে কথা বলে মেয়ের খবর নিচ্ছি। আচ্ছা বাবা। তারপর খাবার খেয়ে রুমে গেলাম। কিছুক্ষণ পর ভাইয়া আমার রুমে আসলো। ভাই, তোকে অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদ দেওয়ার কি আছে এতে? আচ্ছা, এই নে তোর ভাবি তোর সাথে কথা বলবে। আচ্ছা দাও। তারপর ভাইয়ের হাত থেকে মোবাইল নিয়ে সালাম দিলাম, সেও সালাম নিল। কেমন আছো আতিক? জি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি? তুমি কি রকম ভালো আছো তা তো আমি জানি। আরে আপনি আমাকে তুমি করে বলতেছেন কেন? আমি আপনার ছোট ভাই, তাই আপনাকে তুই করে বলেন। আচ্ছা বলবো, শোনো, একদম মন খারাপ করে থাকবে না। ওই রকম মেয়ের ভালোবাসা পাওয়ার থেকে না পাওয়া ভালো। আরে না ভাবি, সমস্যা নেই, আমি ঠিক আছি। শোন, তোকে শক্ত হতে হবে, তোকে দেখিয়ে দিতে হবে ও না থাকলেও তোর কিছু হয় না। আচ্ছা ভাবি।
শরীরের খেয়াল রাখবি। হ্যাঁ, আপনি বিয়ের প্রস্তুতি নিন। যা ফাজিল। বলে লজ্জায় ফোন কেটে দিল। তারপর ভাইয়াকে ফোনটা দিলাম। তারপরে আমার ফোনে একটা কল আসলো। দেখি সিয়াম কল দিছে। কলটা রিসিভ করলাম। হ্যালো, বল। কোথায় তুই? এই তো বাসায়। কেন? আমরা সবাই তোর বাসায় নিচে আসি, তুই বের হ। আচ্ছা, তোরা ভেতরে আয়। না থাক, তার দরকার নেই, তুই তাড়াতাড়ি বের হ। তারপরে আমি রেডি হয়ে বাসা থেকে বের হলাম। কি রে, তোরা আসলি কেন এদিকে? এমনি আসলাম, আজকে সবাই মিলে ঘুরতে যাব। ভাই, আমি ভাবছি কোনো জরুরি কাজ, আর তোরা ঘুরতে যাবি? শালা, তোর কি আমাদের সাথে ঘুরতে যেতে সমস্যা? না, তবে আজকে ভালো লাগছে না। চুপ শালা, চল আমাদের সাথে। তারপর ওদের জোড়াজুড়িতে ওদের সাথে যেতে হলো। অন্যদিকে মাওয়া ক্লাস ছুটির পর দেখে আজকে আমি ওর পিছু নিইনি। তা দেখে ভাবতে লাগলো। এগুলো ভাবতে ভাবতে বাসায় চলে গেল। এদিকে আমরা ঘোরাঘুরি করে যে যার বাসায় ফিরলাম। অবশ্য খেয়ে এসেছি, কারণ সাকিব ট্রিট দিয়েছিল। বাসায় এসে আজকে আর পড়তে বসলাম না, একটু ফোন টিপেই দিলাম ঘুম। রাত্রে মা এসেছে খেতে ডাকতে, আমাকে ওঠালো। বাবা, কি হয়েছে তোর? তুই তো আর অসময়ে ঘুমাস না। না মা, এমনি ভালো লাগছে না। ও আচ্ছা, নিচে খেতে আয়। না মা, আজকে খেতে ইচ্ছা করতেছে না। কি খাবি না? কেন জানিস না তোর বাবা তুই বাসায় থাকলে তুই না খেলে খায় না, আর তোর বাবা তোকে ডাকছে, কি যেন জরুরি কথা আছে। আচ্ছা চলো। তারপর মায়ের সাথে খেতে গেলাম। গিয়ে দেখে ভাইয়ারা এসেছে এবং বাবা বসে আছে। আমাকে ডেকেছেন বাবা? বস। তারপর বলছি। হ্যাঁ বলেন। শোনো, আমরা ঠিক করেছি তোমার ভাইয়ের জন্য তুমি যাকে বলছো তাকে দেখতে যাব। তোমার মামার সাথে আমাদের কথা হয়েছে। ও আচ্ছা, তাহলে যাবেন। ভাইয়া কি বলে? তোর ভাইয়া রাজি আছে। ও আচ্ছা, তাহলে কবে যাবেন? আমরা কালকে যাব, ঠিক করেছি। আচ্ছা, তাহলে চলে যাবেন। চলে যাবেন মানে? কেন, তুই যাবি না? ভাইয়া, তুমি তো জানো আমার এসব অনুষ্ঠান ভালো লাগে না। তোর যেতে হবে, না হলে আমিও যাব না। তারপরও অনেক জোরাজোরিতে রাজি হয়ে গেলাম। অন্যদিকে মাওয়া ছাদে বসে পড়তেছে অনেকক্ষণ ধরে, কিন্তু কেউ তাকে বিরক্ত করতেছে না। ও আজকে ছাদে শান্তিতে পড়তে পারতেছে। সে পড়তেছে, কিন্তু মনে করতেছে এই বুঝে আমি ছাদে যাব। কিন্তু না, আজকে আর আমি ছাদে যাইনি। সে অনেক পড়ায় মন বসাতে চাইলেও বসাতে পারছে না। তারপর সে রুমে গিয়ে ভাবতে শুরু করলো, আমি আজকে আতিককে এত মিস করতেছি কেন? ও তো আমাকে বিরক্ত করে, তাহলে আমি ওকে মিস করছি কেন? তারপর সে অনেক কষ্টে ঘুমালো। এদিকে আমি ঘুমিয়ে পরের দিন ঘুম থেকে উঠলাম। তারপর সবার সাথে রেডি হয়ে নানু বাড়ি গেলাম। অন্যদিকে মামা সকালেই কলেজে প্রবেশ করার পর দেখে আজকে কেউ তার কাছে এসে কথা বলে না। তারপর আমার বন্ধু দিদিকে তাকিয়ে দেখে যে আমি নেই। তার আজকে খুব অস্বস্তি হচ্ছে। সে যেন কেমন আমাকে খুঁজতেছে। তার বান্ধবীরা তাকে দেখলো। কি রে মামা, আজকে তোকে এত উদাসীন লাগছে কেন? বুঝতে পারতেছি না রে, আজকে কেমন জানি ভালো লাগছে না। আমার তো মনে হচ্ছে তুই কাউকে খুঁজতেছিস। মানে তোরা বুঝলি কি করে? দেখ, আজকে একদিনে তুই ওকে এত মিস করছিস, পরবর্তীতে কি হবে? মাও চিন্তায় পড়ে গেল। ওকে একদিনেই আমি এত মিস করছি, তাইলে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? কি ভাবছিস এইভাবে? কই কিছু না তো। মা ওর হুঁশ পেল। দেখ, যদি ভালোবেসে থাকিস তাহলে ওর কাছে ক্ষমা চেয়ে মনের কথা বলে দে। আচ্ছা, আমি ওকে যে অপমান করেছি ও কি আমাকে মেনে নেবে? চেষ্টা করলে সবই সম্ভব। দেখ, তাছাড়া ও তো তোকে ভালোবাসে। কিন্তু ওকে এখন কোথায় পাবো? ও তো কলেজে আসেনি। আচ্ছা দাঁড়া, আমি দেখতেছি, ওর বন্ধুদেরকে জিজ্ঞাসা করে দেখতেছি। তারপর ওপি সিএমকে ডাক দিল, তবে ওর সাথে সবাই আসলো। জি আপু বলেন। আতিক কোথায় রে? জানি না আপু, ও কোথায় গেছে, আমাদের বলে যায়নি। ও আচ্ছা, যা তাহলে। আচ্ছা। আজকে আমি ক্লাস করব না, আজকে বাসায় গিয়ে দেখি আতিক বাসায় আছে কিনা। আচ্ছা যা। আচ্ছা যা বলেই ওখান থেকে চলে গেল সবাই। তারপর মাও সেখান থেকে বাসায় গেল। বাসায় গিয়ে নিজের বাসায় না গিয়ে আগে আমাদের বাসার সামনে আসলো, কিন্তু বাসার সামনে এসে দেখে তালা মারা। তারপর সে মন খারাপ করে তার বাসায় গেল। কি রে, তুই আজকে কলেজ না করে বাসায় আসলি কেন? এমনি ভালো লাগছে না তাই। ও, তাহলে রুমে যা। আচ্ছা মা, আন্টিরা গেছে কোথায়? ওরা আতিকের নানু বাড়ি গেছে। সে রুমে চলে গেল আর আমার জন্য অপেক্ষা করতে লাগলো যে আমি কবে আসব। অন্যদিকে আমাদের এখানে ভাইয়ের বিয়ে ঠিক করে 2 দিন পর আমরা বাসায় আসলাম। 1 সপ্তাহ পর বিয়ে ঠিক করা হলো। এই 2 দিনে মা পাগল হয়ে গেছে আমার জন্য। প্রতিদিন কলেজে গিয়ে আমার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করে আমি আসবো কবে,
কিন্তু আমার বন্ধুরা কিছু বলে না। যাই হোক, আমি বাড়িতে আসলাম সকালবেলা, আর সিয়াম কল দিল। দোস্ত আজকে আসবি না কলেজে? দোস্ত আজকে আসবো না কলেজে, ভালো লাগতেছে না। আরে ভাই এমনিতেই না বলে নানু বাড়ি গেছো, এখন যদি কলেজে না আসোস তাইলে আমরা কেউ তোর সাথে কথা বলবো না। এটা বলে ফোন কেটে দিল। আরে ভাই শোন, দেখি ফোন কেটে দিছে। তারপর আমি কল দিলাম, কিন্তু কেটে দিচ্ছে। বাধ্য হয়ে কলেজে গেলাম, গিয়ে ওদের কাছে গেলাম। শালা তোর জন্য একটু ঘুমোতেও পারলাম না। তুই কথা বলবি না শালা? না বলে নানু বাড়ি গেছিস কেন? আরে ভাই রাগ করিস কেন, আমি যেতে চাইনি, ভাইয়া জোর করে নিয়ে গেছে। ও তোদের জন্য একটা সুখবর আছে। কি বল? সামনের সপ্তাহে ভাইয়ার বিয়ে। ও তাই ভালো হয়েছে, সবাই মিলে মজা করতে পারবো। আচ্ছা তোদের সবাইকে দাওয়াত, এবং তোরা কিন্তু সবাই আমার সাথে হেল্প করবি। আচ্ছা করবো যা। তবে তোকে একটা কথা বলার ছিল। বল, কি বলবি? আমার মনে হয় মাওয়া আপু তোকে ভালোবাসতে শুরু করেছে। আরে ভাই বাদ দে এসব কথা। দোস্ত তুই বোঝার চেষ্টা কর, তুই এখান থেকে যাওয়ার পর প্রতিদিন মামা আপু এসে তোর খবর জিজ্ঞেস করতো, কিন্তু আমরা বলিনি। শোন ভাই, তোরাই তো আমাকে ওর থেকে দূরে দূরে থাকতে বলেছিস। তুই তাই করবি, ওকে পাত্তা দিবি না, তোকে অনেক কষ্ট দিছে। ভাই ওকে বুঝিয়ে দিবি, ভালোবাসা মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। তবে শোন, যাই করবি সাবধানে করবি, ভেবে চিন্তা করবি। আচ্ছা ভাই, ওই দেখো মা বাপু আসতেছে। পেছনে তাকিয়ে দেখি সত্যি আসতেছে কলেজে। আমি একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। আরে ভাই আসুক, আসলে আমাদের কি, আমরা আমাদের মতোই থাকি। ওকে ওকে। অন্যদিকে মাও কলেজে প্রবেশ করেই ওর বান্ধবীদের কাছে গেল। মাওয়া, তো জুনিয়র রোমিও এসেছে কলেজে? কি বলছিস, সত্যি এসেছে? ওই যে ওর বন্ধুদের দিকে তাকিয়ে দেখ। মা পিছনে তাকিয়ে দেখে আমি আমার বন্ধুদের সাথে কথা বলতেছি। দোস্ত এখন কিভাবে ওর সামনে যাব? ও কি আমাকে ক্ষমা করবে? তুই আতিককে তোর ভালোবাসা বোঝানোর চেষ্টা করবি ঠিক মতো। ও যদি আমাকে ফিরিয়ে দেয়? ফিরিয়ে দিলেও তুই ছাড়বি না, ওকে ওর পেছনে লেগে থাকবি। আচ্ছা যাচ্ছি তাহলে। তারপর মা আমার দিকে আসতেছিল, তখনই ক্লাসের বেল বাজলো। আমরা ক্লাসের দিকে হাঁটা ধরলাম। সে আমাকে ডাক দিছিল, কিন্তু আমি না শোনার ভানকুলায় ক্লাসে ঢুকে গেলাম। তারপর মার বান্ধবীরা ওর কাছে আসলো। যা, একটুর জন্য ধরতে পারলাম না। থাক, ছুটির পর ধরবি। তাই করতে হবে। এখন চল ক্লাসে যাই। চল। চল। তারপর ওরাও ক্লাসে চলে গেল। এদিকে আমরা ক্লাসে গেলাম, স্যার এখনো আসেনি। দোস্ত তোকে তো আপু ডাকছিল, সাড়া দিলি না কেন? আরে ভাই বাদ দে তো, এমনিতে এতটা পথ জার্নি করে এসেছি, শরীর ভালো লাগছে না। ও তাই? হ্যাঁ, তাই ক্লাস করে বাসায় চলে যাব। তখনই স্যার এসে বলল, তাই ওরা আর কিছু বলতে পারিনি। তারপর আমি একটা ক্লাস করে বাসায় চলে আসলাম, আর শরীরও খারাপ থাকায় দিলাম ঘুম। অন্যদিকে মাওয়ার ক্লাসে মন নেই, তার শুধু আমাকে নিয়ে চিন্তা, কখন ক্লাস শেষ হবে আর আমার কাছে আসবে। অবশেষে তার সবগুলো ক্লাস শেষ হলো। তাড়াতাড়ি গুছিয়ে বাইরে আসলো, কিন্তু বাইরে এসে দেখে আমি নেই আমাদের বন্ধুদের সাথে। তারপর সিয়ামকে ডাক দিল। ওই সিয়াম, আসো। জি আপু বলেন। এই কি, তুমি আমাকে আপু বলছো কেন? তোমরা তো সবাই আমাকে ভাবি বলে ডাকতে। জি আপু, আগে ডাকতাম, কিন্তু এখন আর ডাকবো না, কারণ যার জন্য ভাবি ডাকতাম সে ডাকতে মানা করেছে। দেখো তোমরা, আমি বুঝেছি আমি ভুল করেছি। প্লিজ তোমরা আমাকে হেল্প করো, কারণ আতিককে আমি খুব ভালোবাসি। দেখেন আপু, এখন কেঁদে লাভ কি আর? আতিক এখন অনেক পাল্টে গেছে। আমরা ওকে আপনার কথা বললেই কিনা আমাদের সাথে বন্ধুত্ব নষ্ট করে দেবে। কোনো কি উপায় নেই ওকে আগের মতো করার? উপায় থাকবে না কেন, উপায় তো আছেই, তবে সেটা আপনাকে করতে হবে। কিভাবে করবেন সেটা আমরা জানি না। প্লিজ তোমরা আমাকে হেল্প করো। সরি আপু, আপনি আমাদের বন্ধুটার সাথে যা করেছেন এতে আপনাকে হেল্প করা আমাদের দ্বারা পসিবল হবে না। এই তোরা চল। 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 তারপর ওরা চলে গেল। মা আর কিছু বলতে পারলো না, খেদে দিল। এমন সময় ওর বান্ধবীরা আসলো। আরে কাঁদছিস কেন? এতটুকুতেই ভেঙে পড়লে চলবে না। তোকে ভালোভাবে আতিকের মন জয় করার চেষ্টা করতে হবে। কিন্তু কিভাবে? তুই চেষ্টা করলেই পারবি। এখন চল, বাসায় যাওয়া যাক। তারপর মা ওর বান্ধবীদের বিদায় দিয়ে বাসায় চলে গেল। বাসায় এসে দেখে তার মা বসে আছে। ও তুই এসে গেছিস, যা ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি।
মা আমি পরে খাবো, আগে আন্টির সাথে দেখা করে আসি। বলে দৌড়ে চলে গেল। আন্টি তাকে ডাকতেছে, কিন্তু সে কিছু না শুনেই চলে যায়। মা আমাদের বাসার সামনে এসে কলিং বেল বাজাচ্ছে। মা এসে দরজা খুলে দেয়। আরে মাও আয়, ভিতরে আয়। তুমি না বললেও আসবো। আমি না বললেও আসবি মানে? বাদ দাও, আগে বলো তোমরা আমাকে না জানিয়ে বেড়াতে গিয়েছিলে কেন? গিয়েছিলাম, তাতে তোর কি? আমারই তো সব। বাদ দাও, এখন বলো আতিক কোথায়? আতিক তো রুমে আছে। কেন, কি হয়েছে? কিছু না, আসলে আতিকের কাছে আমার একটা বই আছে, সেটা নিতে এসেছি। ও আচ্ছা, তাহলে আমি ওকে ডেকে দিচ্ছি। না, তা ডাকতে হবে না, আমি ওর রুমে গিয়ে বইটা নিয়ে আসছি। আচ্ছা মা। তারপর মা আমার রুমে আসলো। দরজাটা খোলাই ছিল। দেখে আমি ঘুমোচ্ছি, তাই আমার উপরই শুয়ে পড়লো। এদিকে আমি ঘুমোচ্ছিলাম, মনে হলো কিছু একটা ভারী জিনিস আমার বুকে। তারপর চোখ খুলতে দেখি মাওয়া আমার বুকের উপর শুয়ে আমাকে জড়িয়ে ধরে আছে। আমি এক ঝটকায় তাকে নিজের থেকে ছাড়িয়ে নিলাম। তারপর আমি বিছানা থেকে নামলাম। সেও ঝটকা খাওয়ায় আমাকে উঠে যেতে দেখে বিছানায় উঠে বসে। আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি মানে? আর কিছুদিন পর এটা আমারও রুম হবে। এটা আপনার রুম হবে মানে? আমাদের বিয়ে হলে তো এটা আমারও রুম হবে। কি বলতে বলছেন এটা? আমাদের বিয়ে হবে মানে? আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আমি পাগল হয়েছি তোমার ভালোবাসায়। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আগের ব্যবহারের জন্য তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। বাহ, তুই থেকে তুমিতে চলে গেলেন, ভালো তো। এখন আর আমি আপনাকে ভালোবাসি না, প্লিজ আপনি চলে যান এখান থেকে। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, শুধু আমার উপর অভিমান জমে আছে। ধুর, আপনি জানতো এখান থেকে, আপনার সাথে কথা বলার কোনো মুড নেই আমার, বলেই আমি রুম থেকে বেরিয়ে গেলাম। তারপর মা আর কথা না বাড়িয়ে আমার পেছন পেছন চলে আসলো। আমি মায়ের পাশে গিয়ে দাঁড়ালাম। কিরে মা, তুই না আতিকের কাছে বই আনতে গেলি, বই কোথায়? আসলে আন্টি, বইটা তোমার ছেলের, এখনো পড়া হয়নি তো, তাই নেইনি। আমি মায়ের পাশে গিয়ে বসলাম। এদিকে ওর কথা শুনে আমি তো অবাক, কি মৃত্যুক রে বাবা। তারপর মা বাসায় চলে গেল। আমি খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হয়ে বন্ধুদের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে গেলাম। তখনই মা কাছে ডাকলো। কোথাও বের হবি বুঝি? হ্যাঁ, একটু বাইরে যাব। ও, তাইলে যাওয়ার সময় তুই একটু তোর বাড়িওয়ালা আন্টিদের বাসা হয়ে যাস। কেন মা? তাদের বলবি আজকে সন্ধ্যার সময় আমাদের বাসায় একটু আসতে। আচ্ছা ঠিক আছে, বলে যাব। তারপর আমি বাসা থেকে বের হয়ে মা ওদের বাসার সামনে গেলাম। কলিং বেল বাজালাম। মা এসে দরজা খুললো। কেউ? তুমি আসো, ভেতরে আসো। না থাক, আপনি একটু আন্টিকে ডেকে দিন, তাহলেই হবে। কি আসলো রে মাওয়া? ও বাবা, তুমি? আন্টি কোত্থেকে যেন এসেই। জি আন্টি, আমি। তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আসলে আন্টি, আমি আজকে বসবো না, আমার বাইরে একটা জরুরি কাজ আছে। ও তাই? তা বাবা, তুমি কি জন্য আসলে? আসলে আন্টি, আজকে আপনাদের সন্ধ্যায় আমাদের বাড়িতে যেতে বলেছে। মাও চুপচাপ আমার কথা শুনছিল, কারণ আন্টির সামনে, তাই কিছু বলতে পারছে না। ও আচ্ছা বাবা, আমরা যাব। ও আচ্ছা, তাহলে আমি আসি আন্টি। আচ্ছা বাবা, এসো, সময় পেলে আবার আসবে। আচ্ছা আন্টি, বলে চলে আসলাম। তারপর বন্ধুদের কাছে গিয়ে আড্ডা দিতে লাগলাম। এদিকে মাও দরজা আটকে রুমে গেল। তখনই অপি ফোন দিল। হ্যালো মাওয়া। হ্যাঁ বলো। আজকে শিফার জন্মদিনে যাবি না? না রে, আগেই বলেছিল, কিন্তু যাব না। আরে বকা, তুই আজকে জন্মদিনে আয়, সাথে বুদ্ধি করে আতিককে নিয়ে আসবি, তাহলে ওর সাথে সময়ও কাটাতে পারবি আর জন্মদিনও আসা হবে। ও ভাই, বুদ্ধিটা অনেক ভালো, দাঁড়া আমি দেখতেছি। তারপর মা ওর মায়ের কাছে গেল। কি রে, কিছু বলবি? হ্যাঁ মা, আসলে আজকে আমার এক বান্ধবীর জন্মদিন, সেখানে যেতে হবে। কিভাবে যাবি? আজকে তো তোর বাবার অফিস, তাকে ছাড়া কিভাবে যাবি? মা আন্টিকে বলে আতিককে সাথে নিলেই তো যাওয়া যায়। আচ্ছা দাঁড়া, আমি একটু পর আতিকদের বাসায় যাইতেছি। মা চলো, আমিও যাব। আচ্ছা তুই বস, আমি হাতের কাজটা সেরে আসছি। তারপর আন্টি কাজ সেরে মাকে নিয়ে আমাদের বাসায় আসলো। তারপর মা তাদেরকে ভাইয়ের বিয়ের দাওয়াত দিল। হঠাৎ করে আন্টি বলল, আচ্ছা ভাবি, আতিক কোথায়? ও একটু বাইরে গেছে, ওকে খুঁজতেছেন কিসের জন্য? আসলে আজকে মাওয়ার ওর একটা ফ্রেন্ডের জন্মদিনে যাবে, তাই আতিককে সাথে নিয়ে যেতে চাইছিল। ওর বাবা এখনো আসেনি তো, তাই। ও এই ব্যাপার, আচ্ছা আমি আতিককে ফোন করে আসতে বলতেছি। এদিকে আমি আড্ডা দিতেছি বন্ধুদের সাথে। তখনই মায়ের কল। হ্যাঁ মা বলো। কোথায় তুই? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিতেছি।
ওকে, সন্ধ্যার সময় বাসায় এসে পড়বে, কাজ আছে। আচ্ছা আসবো, কিন্তু কেন? তা আসলেই দেখতে পারবি। বলে কল কেটে দিল। তারপর আমি আর কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যার সময় বন্ধুদের বলেই চলে আসলাম বাসায়। আর এসে মায়ের কাছে গেলাম। মা, কিসের জন্য আসতে বলেছো? রুমে গিয়ে রেডি হয়, একটা জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে। কোথায় যেতে হবে আমাকে? আগে তো বলনি। আর তুমি তো রেডি হওনি। আমি কি তোর সাথে যাবো যে রেডি হব? তাহলে কে যাবে? তোর সাথে তো মাও যাবে, ওর বান্ধবীর জন্মদিনে। কি? মা না, আমি যাব না। কেন যাবি না? সমস্যা কি? না মা, কোনো সমস্যা নেই, তবু আমি যাব না। আমি তোকে যেতে বলছি, তুই যাবি। তোর আন্টি আমাকে অনেক করে বলে গেছে। মা। আমি আর কোনো কথা শুনতে চাই না, যা রুমে গিয়ে রেডি হয়ে আয়। তারপর বাধ্য হয়ে রুমে গিয়ে রেডি হতে লাগলাম। একটা সবুজ রঙের শার্ট আর একটা ব্ল্যাক জিন্স প্যান্ট পরে নিলাম। বের হয়ে এসে দেখি মা ওপর রেডি হয়ে বসে আছে। আমি তো তার দিকে একবার তাকিয়ে ক্রাশ খেয়ে গেলাম। একটা সবুজ রঙের 3 পিস পরা, চোখে গাঢ় কাজল এবং মুখে হালকা মেকআপ, অনেক সুন্দর লাগতেছে। তবে আমি কিছুক্ষণ তাকিয়ে থাকার পরেই আমার ঘটনাগুলো মনে পড়ল। আমি চোখ নামিয়ে নিলাম। এদিকে মাও সেই ব্যাপারটা বুঝতে পেরেছে, তাই আমি নিচে নামতেই আমার সামনে আসলো। আমাকে আজকে কেমন লাগছে? আমি কোনো কথা না বলে চলে যাচ্ছিলাম, তখন আমার হাত ধরলো। আপনি আমার হাত ধরেছেন কেন? আমার প্রশ্নের উত্তর না দিয়ে যাচ্ছ কেন? আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আচ্ছা, তোমার উত্তর দিতে হবে না। এভাবে বের হয়েছো কেন? আমি কিভাবে বের হবো এটা আমার ব্যাপার। মাও তখনই আমার হেয়ার স্টাইল নষ্ট করে দিল। তোর এভাবে যেতে হবে না, এভাবে গেলে তোর দিকে মেয়েরা তাকিয়ে থাকবে। আমি কিছু বলতে যাব, তার আগে মা এসে পড়ল। কি রে আতিক, তো চুল এভাবে কেন? যা, চুল ঠিক করে আয়। না আম্মু, ও এভাবেই যাক। বলেই জিব্বায় কামড় দিল মামা। আমি চুলে হাত দিয়ে চুলগুলো হালকা ঠিক করছিলাম। ওর কথা শুনে আমি তো অবাক, আর মাও অবাক। আমাকে আম্মু বানিয়ে ফেললি? কেন? তোমাকে আম্মু ডাকলে তোমার সমস্যা আছে? আরে আমি বলছি কোনো সমস্যা আছে, তুই ডাকিস। আচ্ছা আন্টি, আমরা গেলাম। আচ্ছা যা, তবে সাবধানে যাবি। তারপর দুজনে বাসা থেকে বের হলাম। মাও একটা রিক্সা ডাক দিল এবং সে রিক্সায় উঠল। এসো, রিক্সায় ওঠো। না, আপনি যান, আমি অন্য রিক্সায় আপনার পিছু পিছু আসতেছি। না, তুমি রিক্সায় ওঠো। না, যাব না, আপনি যান, আমি আসতেছি। তুমি রিক্সায় উঠবে নাকি আমি বাসায় গিয়ে আম্মুকে ডেকে আনবো? বাবা ওঠো, বৌমা এত করে বলছে উঠো। না কাকা, আসলে কাকা ও আমার উপর রাগ করে রিক্সায় উঠছে না, প্লিজ একটু বোঝান। তারপর কাকা জোরাজোরিতে রিক্সায় উঠলাম। মাও আমার হাত ধরার চেষ্টা করতেছে, কিন্তু যতবারই ধরার চেষ্টা করে ততবারই হাত ছড়িয়ে নেই। এভাবে চলে আসলাম গন্তব্যস্থল শিফাপুর বাসার সামনে। তারপর রিক্সা থেকে নেমে আমি ভাড়া দেওয়ার আগেই সে ভাড়া দিয়ে দিল। তারপর শিফাপুদের বাসায় প্রবেশ করলাম। তখনই দেখলাম অনেকগুলো মেয়ে মাওয়ার কাছে আসলো। 2 থেকে 3 জনকে চিনি, তাই বুঝতে পারলাম এরা মাওয়ার বান্ধবী। তাদের আসতে দেখেই আমি চলে গেলাম অন্য পাশে। সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলাম। কি করব, একা তো কিছুই ভালো লাগতেছে না। অন্যদিকে মামাপুর বান্ধবীরা। আতিককে আজকে সেই লাগতেছে দোস্ত। একদম নজর দিবি না, চোখ তুলে নেব। আচ্ছা বাদ দে, আতিক কি তোকে মেনে নিয়েছে? না রে, আমাকে দেখলেই এড়িয়ে চলে। তবে আমি জানি এটা ওর অভিমান। আমাকে যে করেই হোক ওর অভিমান ভাঙাতেই হবে। একটু ভালোভাবে, কারণ তুই অনেক কষ্ট দিয়েছিস। আচ্ছা, আমি এখন ওর কাছে যাচ্ছি। ও মনে হয় একা বোর হচ্ছে। আচ্ছা যা, আমাদের কাছে নিয়ে আয় তোর জুনিয়র লাভারটাকে। আচ্ছা দাঁড়া, নিয়ে আসতেছি। তারপর মামা আমার কাছে আসলো। এখানে একলা কি করছো? চলো ওখানে ওদের সাথে আড্ডা দিই। থাক, এখানে আমি একাই ভালো আছি, আপনি গিয়ে তাদের সাথে আড্ডা দেন। আরে চলো না, কি হয়েছে? বলে হাত ধরে টানতে শুরু করলো। তারপর বাধ্য হয়ে মামার সাথে সেখানে গেলাম। কি দিল ভাই, আমাদের কাছে আসতে এত লজ্জা পেলে হয় নাকি? মাও আসতে বারণ করেছে? প্রথমত আমি আপনাদের দুলাভাই নই, আর আপনারা আমার বড় আপু, তাই আপনাদের কাছে আসতে লজ্জা কিসের? তাই নাকি? তাহলে আমাদের দেখে ওই পাশে চলে গেল কেন? আসলে আমার কোনো অনুষ্ঠানে বন্ধুদের ছাড়া যেতে ইচ্ছে করে না। ও আচ্ছা। তারপর জন্মদিনের অনুষ্ঠান সম্পন্ন করে মা ওকে নিয়ে বাসায় এসেই ঘুম দিলাম। পরের দিন সকালবেলা ঘুমতে করে নাস্তা করে কলেজে গেলাম। এরপর সব বন্ধুরা এক হয়ে আড্ডা দিচ্ছিলাম। দোস্ত, মা আপুকে এত সহজে ছেড়ে দিবি না, ওকে কষ্ট কি বোঝাতে হবে। হ্যাঁ, আমি ওকে কষ্ট দেব। দোস্ত শোন, মাথা ঠান্ডা রাখিস, কষ্ট দিতে গিয়ে আবার বেশি করে ফেলিস না। আমরা জানি তুই মা আপুকে ভালোবাসিস, তাই হালকা কষ্ট দিয়ে মেনে নে।
আচ্ছা ভেবে দেখবো। তোর ওর কথা বাদ দে তো। আরে ওই দেখ মামা আপু কলেজে এসেছে। আরে আসুক, তাতে আমাদের কি? আমরা আমাদের মতো থাকবো। মামা আজকে ওর বান্ধবীদের কাছে না গিয়ে সোজা আমার পাশে এসে বসলো। আমি সেটা দেখে উঠে সেখান থেকে ক্লাসের দিকে হাঁটা ধরলাম। এদিকে মা আমাকে উঠতে দেখেই দৌড়ে এসে আমার হাত ধরলো। আপনি আমার হাত ধরেছেন কেন? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে এভাবে এড়িয়ে চলছো কেন? আমি আপনাকে ভালোবাসি না, প্লিজ আপনি আমাকে আর বিরক্ত করবেন না। মাও তখনই আমার মাথাটা ধরে টান দিয়েই তার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিল, যেটা দেখে আমি থমকে গেলাম। আমি ভাবতেই পারিনি মাও কলেজে সবার সামনে এমনটা করবে। তবুও নিজেকে শক্ত করে তাকে ছাড়িয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিলাম। কি পেয়েছিস? কি আমাকে কি খেলার পুতুল পেয়েছিস যে তোর কথায় নাচবো? যখন তোকে ভালোবাসতাম তখন আমাকে প্রতিটা পদক্ষেপে অপমান করতি, আর এখন আমার কাছে আসলে কেন? দেখো, আমি আগে যা করেছি ভুল করেছি, আমি এখন তোমায় ভালোবাসি, তুমি মারলে আমাকে মারো। মাও গালে হাত দিয়ে কান্না করছে। আমি আর কোনো কিছু না বলেই চলে আসলাম ক্লাসে। মা আর সেদিন ক্লাস না করে বাসায় চলে যায়। মা ওকে আসতে দেখি ওর মা ওর কাছে যায়। কি হয়েছে, এত তাড়াতাড়ি আসলি আর তোকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? মা ওর মায়ের দিকে তাকালো। আন্টি তাকিয়ে দেখে মা ওর চোখে পানি। এ কি মা, কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল মা। মা আমি আতিককে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না মা। কি বলছিস এসব? আতিক তো ছোট মা, এটা হয় না। ছোট বড় জানি না, আমি আতিককে চাই, না হলে আমি মরে যাব। আচ্ছা মা দাঁড়া, তুই কাঁদিস না, আমি তোর বাবাকে আসতে বলছি। তারপর আন্টি আঙ্কেলকে কল দিল। হ্যালো। হ্যাঁ বলো, কিসের জন্য কল দিয়েছ? তুমি তাড়াতাড়ি বাসায় এসো, তোমার মেয়ে পাগলামি শুরু করেছে। কেন, কি হয়েছে? ফোনে বলা যাবে না, তুমি তাড়াতাড়ি বাসায় এসো। আচ্ছা আসতেছি। তারপর আঙ্কেল অফিস থেকে ছুটি নিয়ে বাসায় আসলো। কি হয়েছে মাওয়ার? সেটা তোমার মেয়েকেই জিজ্ঞাসা করো। কি হয়েছে মামা? তোর চোখ মুখ দেখে মনে হয় অনেক কেঁদেছিস। কি হয়েছে আমাকে খুলে বল। বাবা আমি আতিককে ভালোবাসি, কিন্তু ও এখন আমাকে ভালোবাসে না, আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা। কি বলছিস এসব? আর আতিক তো ছোট। ছোট হলেও আমাকে ভালোবাসতো, কিন্তু আমি। তারপর আমার সাথে ঘটনা শুরু থেকে সবকিছু খুলে বলল। তাহলে এখন কি দোষ তোর? দোষ আমার, কিন্তু আমি এখন আতিককে সত্যি খুব ভালোবাসি, আমি আতিককে ছাড়া বাঁচবো না। এভাবে ভেঙে পড়িস না, আমি দেখছি কি করা যায়। চলো আমরা আতিকদের বাসায় যাই। তারপর আঙ্কেল আন্টি মাওয়া আমাদের বাসায় আসলো। সবাই বাসায় এসে আন্টি মাকে সব খুলে বলল। ও এই ব্যাপার, এটা তো আমি আগেই বুঝতে পেরেছিলাম, যেদিন তুই আমার থেকে আম্মু ডাকার পারমিশন নিয়েছিস। তাহলে এখন ছেলের বউ করে নাও। কেন রে, আমার ছেলেটা তোকে একেবারে পাগল করে ফেলেছে ওর প্রেমে। আচ্ছা যা, তোকেই আমার ছেলের বউ করবো। সত্যি? বলেই খুশিতে জড়িয়ে ধরলো মাকে। আচ্ছা ভাবি, একটা কাজ করলে হয় না, আপনি আপনার 2 ছেলের বিয়ে একসাথে দিবেন। সেটা করলে তো আরো ভালো হয়, তবে এই বিয়েতে আতিকের একটা প্ল্যান করে রাজি করাতে হবে। কিন্তু কিভাবে? এই প্ল্যানটা পরে বলা হবে। তারপর মাওয়া আর তার মাকে প্ল্যান বুঝিয়ে দিল। কিন্তু এটা করলে তো আতিক আমার প্রতি আরো অনেক রেগে যাবে। এখন বিয়ের সব রাগ ভাঙানোর দায়িত্ব তোর, এখন তুই পারবি কিনা বল। তুমি যা বলবে তাই পারবো, শুধু আতিককে পেলেই হবে। তারপর মা ও আন্টি বাসায় চলে যায়। এদিকে আমি ক্লাস করে বাসায় আসলাম। বাসায় এসে দেখি মা বাবা দুজনে কি যেন কথা বলতেছে। আমাকে দেখেই থেমে গেল। তোর এই কাজটা করতে লজ্জা করলো না? তুই এত খারাপ? এ কি বাবা, আমি কি করেছি? তোমরা আমার সাথে এভাবে কথা বলছো কেন? কি করছো মানে? তুমি কি জানো না মাওয়া তোর বাচ্চার বাবা হতে চলেছে, আর তুই বলছিস কিছু করিসনি? কি এসব যাতা বলছো মা? আমি এসব কিছুই করিনি। চুপ বেয়াদব, অপরাধ করে আবার মিথ্যা কথা বলা হচ্ছে। বাবা বিশ্বাস করো, আমি কিছুই করিনি। চুপ, কোনো কথা বলবি না। সামনের সপ্তাহে তোর ভাইয়ের সাথে বিয়ে। বাবা আমি বিয়ে করতে পারবো না। কি? তুই আমার মুখের উপর কথা বললি? বাবা প্লিজ বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমরা তোমার এত কথা শুনতে চাই না। তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমাদের মান ইজ্জত কিছু থাকবে না, আমাদের গলায় দড়ি দিয়ে মরতে হবে। কি বলছো তোমরা এসব? ঠিকই বলছি, এখন তুই বিয়ে করবি কিনা বল। ওকে, আমাকে তোমরা বড়ি পাঠা করলে যাও, তোমাদের যা ইচ্ছা, কারো আমি কিছু বলবো না। এই বলে আমি রুমে চলে গেলাম। আমি চলে যাওয়ার পর বাবা ও মায়ের মধ্যে কথোপকথন। আমরা কাজটাকে ঠিক করেছি। আরে তুমি চিন্তা করো না তো,
ওর মাওয়ার উপর একটু অভিমান আছে, ভেঙে গেলেই শেষ। তুমি যতটা সহজভাবে বলছো ততটা সহজ না। আমরা ছেলেটার মন ভেঙে দিয়েছি, মনে হয় না এরপর আমাদের সাথে ঠিকভাবে কথা বলবে। একটু চিন্তার বিষয়, তবে আগে বিয়েটা হোক, তারপর ভেবে দেখবো। এইদিকে আমি রুমে ভাবতেছি, মেয়েটা পেয়েছি কি আমাকে? আমাকে কি খেলার পুতুল মনে করে? এসব ভাবতে ভাবতে বিকেল হয়ে গেল। দুপুরে খাইনি, খেতে ডেকেছিল মা। তারপর কে যেন দরজায় নক করলো। বুঝতে পারলাম ভাইয়ার কণ্ঠ। তারপর গিয়ে দরজা খুলে দিলাম। কি শুনছি এসব? তোরও বিয়ে হবে নাকি আমার বিয়ের সাথে? হ্যাঁ, মা বাবা তো বললো। কি হয়েছে আমাকে খুলে বলতো। তারপর ভাইয়াকে বললাম, বাবা মা কি বলেছি সব কিছু? তোমার মনে হয় কি আমি এসব কিছু করেছি? আমি জানি তুই এসব কিছুই করিসনি ভাই। হ্যাঁ, তখনই ভাইয়ের ফোনে কল আসলো। আমিও আছি, তোর ভাবি ফোন দিয়েছে, এই ব্যাপারে ওর একটু পরামর্শ নেই। হ্যাঁ যাও। আমি রুম থেকে বেরিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে সবাইকে ফোন করে চলে আসতে বললাম আড্ডাখানায়। গিয়ে দেখি আনন্দ দাঁড়িয়ে আছে, আর ওরা দুজন বাইক থেকে নামলো, আর বসলাম সবাই আড্ডা দিতে। আতিক, তোর মুখটা আজকে এত শুকনো শুকনো লাগছে কেন? এমনি। কি হয়েছে প্লিজ আমাদের খুলে বল। শোন তাহলে। তারপর ওদেরকে আমি সবকিছু খুলে বললাম। তার মানে তুই দুপুরে কিছু খাসনি? চল খেতে চল। এখন দরকার নেই। শালা ওঠ, তুই খাবি আর খেতে খেতে কথা বলবো। তারপর সবাই একটা রেস্টুরেন্টে গেলাম, খাবার অর্ডার করলাম। দোস্ত, আমি বাসায় খাবার খাবো না 1 মাস, কিছু একটা ব্যবস্থা করতে হবে। আরে সমস্যা নেই, আমাদের যে ফান্ডে টাকা রাখছিলাম সেটা দিয়ে আমরা 4 জন 1 মাস বাইরে খাবো। সেটা করলেই তো হয়। ভাই, ওইটা দিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে চেয়েছিলাম। শালা ঘোরাঘুরি পরে আগে সমস্যার সমাধান করতে হবে। আচ্ছা, তোদের ইচ্ছা। দোস্ত, মাওয়াপুর ব্যবস্থা কি করবি? সেটা দেখতে থাক। আপনারা কিসের টাকা বুঝেননি তো? এটা হচ্ছে আমরা 4 বন্ধু মিলে টাকা রাখতাম একসাথে, সবাই মিলে দূরে ট্যুরে যাব তাই, কিন্তু সেটা খরচ করতে হচ্ছে। তারপর খেয়ে দিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে সোজা রুমে ঢুকলাম। অবশ্য মা জিজ্ঞাসা করেছিল কোথায় গিয়েছিলাম, কিন্তু আমি কোনো উত্তর দেইনি। এভাবে দেখতে দেখতে আমাদের বিয়েটা হয়ে গেল। ভাইয়া বাসর করে ভাবির কাছে চলে গেল। আমি এখনও বাবা মায়ের সাথে কথা বলি না, বাসার খাবার খাই না। বাবা মামাকে অনেক খেতে বলেছে, কিন্তু খাই না। কোনো কথা বলতে এলে এড়িয়ে চলি। আর মামা প্রত্যেক দিন আসতো, কিন্তু আমি কোনো কথা বলতাম না। এগুলো ভাবতেছি, তখনই বাবা মামা সামনে আসলো। বাবা, মেয়েটা বাসর ঘরে একা বসে আছে, তুই যা এখন। আমি কোনো কথা না বলে রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি মাও ঘোমটা দিয়ে বসে আছে। আমি এসেছি টের পেয়ে বিছানা থেকে উঠে এসে আমাকে সালাম করতে এলো। আমি সরে গিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মা এখনও সেখানে দাঁড়িয়ে আছে। সেটা দেখে আমি না দেখার ভান করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর বুঝতে পারলাম বিছানাতে কেউ শুয়েছে, আর আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। সাথে সাথে পেছন থেকে হাতটা সরিয়ে উঠে পড়লাম। মাও উঠল। কি পেয়েছিস কি তুই? তোকে স্পর্শ না করেও তোর পেটের সন্তানের বাবা বানিয়ে দিলে আমাকে, চরিত্রহীন। তাতেও তোর হয়নি? বিশ্বাস করো, আমার পেটে কোনো সন্তান নেই। এটা আমি তোমাকে পাওয়ার জন্য করেছি। মাও মাথা নিচু করে আছে, তাই বলে আমাকে চরিত্রহীন বানিয়ে দিবি? কথা বলিস না কেন? জানি কিছু বলতে পারবি না। শোন, বিয়ে করেছিস আমাকে, এটাই চাইছিলি না? এখন তুই আমাকে স্পর্শ করবি না। আমার সামনে তোর ওই মুখ যেন না দেখি। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি এই কাজটা করেছি। প্লিজ তুমি আমার সাথে এরকম করো না। তোর নাকা কান্না বন্ধ কর। আমি এখন ঘুমাবো। আর এই মাঝখানে কোলবালিশ রেখে দিয়েছি, এর পাশে ভুলেও আসবি না। মামা কিছু না বলে চুপচাপ কান্না করছে। আমি সেদিকে চোখ না দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। কারো কান্নার রজে ঘুমে গেল। তাকে দেখি মাওয়া জায়নামাজে বসে হাত তুলে কান্না করছে। আমার একটু কষ্ট লাগলো, কিন্তু ওর দেওয়া কষ্টগুলো আমার মনে পড়ে যাচ্ছে, তাই চুপ করে ঘুমালাম। একটু পরে ঘুম ভাঙলো কারো ডাকে। তাকে দেখি একজন পর্দাশীল মেয়ে। আরে কে আপনি? আরে আমি মাওয়া, তুমি আমাকে এই মুখ দেখাতে মানা করেছো, তাই এভাবে আসলাম। ও আপনি? তাই এভাবে না আসলে খুশি হতাম। আমার তো আসতেই হবে। আর এই নিন চা। সরি, আমি চা খাই না, আপনি এখন যেতে পারেন। প্লিজ, আমার উপর রাগ খাবারের উপর কেন দেখাচ্ছ? তোকে এত কথা বলতে বলেছি, তোকে এখান থেকে যেতে বলেছি না? তারপর মা মাথা নিচু করে চলে গেল। আমি চলে গেলাম ফ্রেশ হতে। এদিকে মা আবার রান্নাঘরে গেল। কি আতিক চা নিয়েছে? না আম্মু, উল্টো আমাকে ঝাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে। বললাম যাস না ওর সামনে, তবুও গেলি। যাবো না কেন, যেতে হবে। তোমার ছেলে যদি আমাকে মেরেও ফেলে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি ওর কাছে যাওয়ার চেষ্টা করব।
আমার ছেলেটাকে এত ভালোবাসিস, তাহলে প্রথমে এমন করলি কেন? প্রথম তোমার ছেলের ভালোবাসা বুঝতে পারিনি তাই। এখন তোমার এর জন্য অনেক কষ্ট করতে হবে। তাই তো করতেছি আমি। ও তোমার ভালোবাসায় অনেক কষ্ট পেয়েছে, তা আমি ওর সাথে কথা বলে বুঝতে পেরেছি। তাই তোমাকে ওর ভালোবাসা পেতে হলে অনেক কষ্ট করতে হবে। আচ্ছা ভাবি, আপনি একটু হেল্প করেন আমাকে। আমি তোমার সাথে সব সময় আছি। থ্যাঙ্কস ভাবি। ওয়েলকাম। তবে আমার দেবরটাকে কষ্ট দিতে পারবে না কখনো। হয়েছে তোদের? এদিকে রান্না হয়ে গেছে, এখন এগুলো খাবার টেবিলে নিয়ে যা। আরে আমাদের তো খেয়ালই নেই। দাও দাও। মা, আমাকেও দিন। আপনি আমাকে রান্নায় সাহায্য করতে দেননি। ওই, তুই আমাকে আপনি করে বলছিস কেন? তোরা আমার মেয়ে, তাই সবসময় আমাকে আম্মু বলবি এবং তুমি করে কথা বলবি। আচ্ছা আম্মু। তারপর দুজনে খাবার টেবিলে খাবার নিয়ে গেল। এদের খাবার নেওয়া দেখে বাবার ভাইয়া খাবার টেবিলে চলে আসলো। এদিকে আমি ওয়াশরুম থেকে বের হয়েই কিছুক্ষণ ফোন টিপলাম। তারপর রেডি হয়ে নিচে বের হলাম কলেজে যাওয়ার জন্য। ও, তুমি এসে পড়েছো? আমি এক্ষুনি ডাকতে যাচ্ছিলাম। আমি কিছু না বলে হাঁটা ধরলাম। ওই দাঁড়া। হ্যাঁ বলো। কোথায় যাচ্ছিস এখন? কলেজে যাব, কাজ আছে। আজকে তোর কলেজে যাওয়ার দরকার নেই। আজকে নিজুমদের বাসা যাব, তুই আর মাওয়া আমাদের সাথে যাবি, আর তারপরে সে আমি আর নিজুম তোদের বাসায় যাব। ভাই আমার দ্বারা এসব হবে না। মানে? আচ্ছা ভাইয়া, তোর যেতে হবে, আয় খেতে আয়। ভাবি, আমি একজন চরিত্রহীন, আর এই বাসার মানুষের সাথে তাহলে একসাথে খাই কি করে? ওইসব বাদ দে বাবা, এখন খেতে আয়। আরে না, আপনারা আমার জন্য গলায় দড়ি দিয়ে মরতে চেয়েছিলেন বলেই চলে আসলাম। তারপর বের হয়ে বন্ধুদের সাথে এক হয়ে খেতে লাগলাম। এদিকে আমি চলে আসার পর, কেন তোমার ওর সাথে এমন করলে বলো? দিলে না ওকে আমার বিয়েতে আনন্দ করতে দিলে না, আর এমন একটা কাজ করছো যে আমার ঘরের খাবারও খাচ্ছে না। আমি ভাবছি নাকি এত কিছু হবে। আমি আর কিছু বলবো না, তোমরা বোঝো। বলে খাবার টেবিল থেকে উঠে গেল। মা, আজকে আমাদের বাসায় যেতে হবে না, সবকিছু ঠিকঠাক হলেই যাব। আচ্ছা ঠিক আছে। আর ভালো লাগছে না, কি যে শুরু হলো বাড়িতে। আমি তোমাকে মানা করলাম এটা করতে, তবুও তুমি করলে। আমি করেছি, এটা আমি ঠিক করব। তারপর সবাই না খেয়ে চলে গেল। আর মাও তো আমি বের হওয়ার সাথে সাথে রুমে চলে গেছে। কিছুক্ষণ কেঁদে কলেজে যাওয়ার জন্য বের হলো। তখনই দেখে সবাই একসাথে হয়ে সোফায় বসে আছে। কোথায় যাচ্ছিস সেভাবে? সকালেও দেখলাম পর্দা করছিস নাকি? এখন থেকে করব। আর এখন কলেজে যাচ্ছি। আজকে যাওয়ার দরকার নেই, কিছু তো খাও নেই। থাক, যতদিন তোমার ছেলে বাসায় খাবার না খাবে ততদিন আমি খাবো না। এতে যদি মরে যাই তো যাব। শুধু তুই কেন, বাসার কেউই খাবে না এখন থেকে। আচ্ছা আমি কলেজে যাচ্ছি। আচ্ছা যাও, দেখো আমার দেবরটার মন জয় করতে পারো কি না। সেই জন্যই তো যাচ্ছি। বলেই বের হলো। এদিকে আমরা খাবার খেয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছি। দোস্ত দেখ, এই কলেজে প্রথম কাউকে বোরকা পরা এত সুন্দর একটা মেয়ে দেখছি। শালা মোনার কাছে বলা লাগবে। দেখ দোস্ত, মেয়েটা এদিকেই আসছে। তা আমি কি করব? এর মধ্যে মেয়েটা এসে আমার পাশে বসলো। এ কি আপনি এখানে বসেছেন কেন? আমি আমার স্বামীর কাছে বসবো না তো কার কাছে যাব? বুঝতে বাকি রইল না এটা কে। এবং সকালের পর্দার কথা মনে পড়ে গেল। দেখেন, আমি একা আছি, ভালো আছি, আমাকে একটু শান্তিতে থাকতে দিন। আমি জানি তুমি ভালো নেই, আর তুমি আমাকে ছাড়া একদম ভালো থাকতে পারবে না। একদম ঠিক কথা। সিয়াম বলেছিল। আমার রাগ দেখে চুপ হয়ে গেল। চুপ হয়ে গেলে কেন? বলো, সমস্যা নেই, ও কিছু বলতে পারবে না। তারপর আমার দিকে তাকাতেই দেখে আমি নেই। দূরে তাকিয়ে দেখে আমি হাঁটতেছি। তখনই মাও উঠে দৌড় দিয়ে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি দাঁড়িয়ে গেলাম, অনুভূতিটা বোঝার চেষ্টা করছিলাম। তখন আমার আগের কথাগুলো আবার মনে পড়ে গেল। পেছন থেকে ছাড়িয়েই 2টা থাপ্পড় মারলাম। কি সমস্যা কি আপনার? আপনাকে মানা করা সত্ত্বেও কেন আমার কাছে আসেন? কি হলো, দাঁড়িয়েছেন কেন? জান আমার সামনে থেকে। মা আমাকে অবাক করে দিয়ে আবারও জড়িয়ে ধরলো। কি করব ভেবে পাচ্ছি না, তাই তাকে ছাড়িয়ে ক্লাসে চলে গেলাম। দোস্ত, তোর হাতে রক্ত। আমি হাতের দিকে তাকিয়ে দেখি সত্যি হাতে রক্ত। তুই কিন্তু এখন বেশি বেশি করছিস। আমি কি করেছি? ওকে আমার কাছে আসতে মানা করি, তবু আসে কেন? তাই বলে এভাবে করবি? আমি জানি থাপ্পড়টা এত জোরে মারা উচিত হয়নি, কিন্তু ও আমাকে আমার বাবা মায়ের সামনে চরিত্রহীন বানিয়েছে। তবু তোরা বলবি আমি বাড়াবাড়ি করছি? অধরা তিথি চুপ হয়ে গেল। কি হলো, এবার চুপ কেন?
সরি রে, ভুলে গিয়েছিলাম। তবে মা বাবার কষ্ট দেখতে পারতেছি না। আমার মনে হয় তোকে সত্যিই ভালোবাসে। আমি কিছু বলতে যাব, তখনই স্যার এসে বলল। তারপর ক্লাস করলাম। ক্লাস করে বের হয়ে দেখি মা আমার বাইকের কাছে দাঁড়িয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে বাইকে উঠে বাইক স্টার্ট দিলাম। তখনই মাও বাইকে উঠলো। বাইকটা থামিয়ে বললাম, আপনি বাইকে উঠেছেন কেন? তুমি যা করার পরে করো, আগে বাসায় চলো, বাবা অসুস্থ হয়ে পড়েছে। এটা শুনে আমার হৃদয় কেঁপে উঠলো। তাই তাড়াতাড়ি বাইক স্টার্ট দিলাম। মাও পেছনে বসে আছে। আমি বাইক জোরে চালাচ্ছি দেখে মাও ভয় পেয়ে জড়িয়ে ধরলো। আমি কিছু বলিনি, কারণ তাড়াতাড়ি যেতে হবে তাই। কিছুক্ষণের মধ্যেই আমরা বাসায় চলে আসলাম। গিয়ে দৌড়ে বাবার রুমে গেলাম। গিয়ে দেখে বাবা শুয়ে আছে। মা খাবার খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু বাবা খাচ্ছে না। খাবারটা খেয়ে নাও, না হলে ওষুধ খেতে পারবে না। আমার ওষুধ খাওয়ার দরকার নেই। কি হয়েছে? বাবা খেতে যাচ্ছ না কেন? বাবা মুখটা ঘুরিয়ে নিল, কথা না বলেই। তুই খাবার খাচ্ছিস না দেখে আজকে বাড়িতে কেউ খাবার খায়নি, আর তাতেই বাবা অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা, আমি খাবার খাবো, আপনি বাবাকে খেতে বলুন। আমি কেন বলবো, তুই বল। আমরা না খেলে তোর কি আসে যায়? বাবা প্লিজ খেয়ে নিন আপনি। বাবা চুপ করে শুয়ে আছে। আচ্ছা বাবা, আমি আপনাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছি। আমি হাত ধুয়ে প্লেট থেকে এক লোকমা তার মুখের সামনে ধরতে এসে খেয়ে নিল, এবং সেও তার হাত ধুয়ে আমার সামনে ধরে। আমিও খেয়ে নিলাম, কারণ বাবা যদি রাগ করে আর না খায়। তারপর সবাই খাবার খেয়ে নিল, আমিও খেয়েছি। মা আমার সাথে অনেক কথা বলতে চেয়েছে, কিন্তু আমি বলিনি। তারপর বিকেলবেলা আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এবং আজকে থেকে আর বাইরে খেতে হবে না বলে এসেছি। সন্ধ্যার সময় বাসায় এসে দেখি মা কাঁদছে। আমি দেখেও চলে আসলাম রাগের জন্য, পরে জেনে নেব। কিন্তু কিছুক্ষণ পর মা আমার রুমে আসলো। বাবা, আমার উপরে এত রাগ করে থাকিস না। আমি এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। এতটুকুতে এত কষ্ট? আপনারা আমাকে যা দিয়েছেন তা কি? বাবা, এই থেকে তুই আমাকে মেরে ফেল। আপনারা অন্যের কথা শুনে নিজের ছেলের চরিত্রে দাগ লাগালেন। আর কি, আপনারা যা করতে বলেছেন আমি তাই করেছি। আর কি চান বলুন? বাবা, তুই আমাকে ক্ষমা করে দে, আমি আর কখনো এরকম করব না। আর এতে ক্ষমা চাওয়ার কি আছে? আমি সবসময়ই আপনারা যা চাইবেন তাই করব। বাবা, আর একবার যদি এভাবে কথা বলিস, আমি মরে যাব। না মা, এভাবে বলো না। বলে মাকে জড়িয়ে ধরলাম। যতই হোক মা, তাই রাগ করে আর থাকতে পারলাম না। আমি জানতাম তুই আমাকে কষ্ট দিতে পারবি না। হ্যাঁ, কিন্তু এরপর যদি আমার সাথে এরকম করো তাহলে আমি আর বাসায় আসবো না। আচ্ছা, তুই নিচে চল। আচ্ছা মা, তুমি যাও, আমি আসতেছি একটু ফ্রেশ হয়ে। আমি ফ্রেশ হতে ঢুকতে যাব, তখনই মাও রুমে আসলো। আমি এবার তাকে ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয়ে দেখি মাও রুম গোছাচ্ছে। আমাকে দেখে আমার কাছে আসলো। আমি ওকে দেখে রুম থেকে বেরোতে যাব, তখন আমার হাত টেনে ধরলো। কি হয়েছে? এভাবে হাত ধরে টানছেন কেন? হাত ধরে টানছি কেন মানে? সবাইকে তো ক্ষমা করেছো, আমাকে একটু ক্ষমা করা যায় না? আরে আপনি কি দোষ করেছেন যে ক্ষমা চাইতে হবে? এভাবে বলছো কেন? আচ্ছা যাই হোক, কালকে বাসর রাতে তো আমাকে একটু আদর করো নাই, আমাকে এখন একটু আদর করো। সকালে থাপ্পড়ের কথা মনে আছে? আর আপনাকে আমার সামনে আসতে মানা করলো, আসেন কেন? মাও নিশ্চুপ হয়ে মাথা নিচু করে নিল। আমাকে কি একটু ক্ষমা করে ভুল শুধরানোর সুযোগ দেওয়া যায় না? হ্যাঁ, ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু ভুলের থেকেও বড় কিছু করেছেন আপনি, যা ক্ষমার অযোগ্য। এটা বলে আমি নিচে চলে এলাম। তারপর মাও কিছু না বলেই চুপচাপ আমার পিছু পিছু আসলো, আর সবাই একসাথে সোফায় বসলাম। আজ কতদিন আবার সবাই একসাথে বসলাম। আচ্ছা শোন, আমি একটা কথা বলতে চেয়েছিলাম। আতিক, তুই কি রাখবি প্লিজ? বাবা, মা, একটা কথা বলতে যা বলবে সব রাখার চেষ্টা করব। এই একটা কথা কি? সেটা বলবো না। আচ্ছা শোন, নিজুমদের বাসা থেকে ফোন দিয়েছে, তোদের যেতে বলেছে। এটাই নিয়ম, না গেলে সমস্যা হবে। আচ্ছা তাহলে ভাই আর ভাবিকে পাঠিয়ে দাও। আমরা গেলে তোর আর মাওকেও আমাদের সাথে যেতে হবে। না মানে, না গেলে হয় না? না হয় না, তোরা না গেলে আমরাও যাব না। ভাবি প্লিজ। দেখ আতিক, তুই কিন্তু কথা দিয়েছিস, আমার কথা রাখার চেষ্টা করবি, তাহলে এমন করছিস কেন? আচ্ছা যাও, যাব। আচ্ছা মামা, তোর কোনো আপত্তি নেই তো? আমার আবার আপত্তি করার কি আছে? ওহ, তাহলে আর সমস্যা নেই, কালকে সকালেই তোমরা রওনা দিও। রাতেই যা যা নেওয়ার গুছিয়ে নিও। আচ্ছা চলো ডিনার করতে, তারপর আবার তোমাদের গোছাতে হবে। তারপর সবাই খাবার টেবিলে বসলাম। খেয়ে উঠে যে যার রুমে গেলাম। রুমে গিয়ে দেখি মাও গোছাতে শুরু করলো। তুমি কি কি নিবে বলো, আমি গুছিয়ে নেই। থাক, দরকার নেই, আমারটা আমি গুছিয়ে নিতে পারবো।
2টা ব্যাগ করবে নাকি আবার? না, একটাই করব। আপনি আপনারটা গুছিয়ে ব্যাগটা আমাকে দিন, আমি গুছিয়ে নেব। তারপর মাও নিজেরটা গুছিয়ে আমার কাছে ব্যাগ দিল। আমি যা যা নেব তা বিছানার উপর রাখলাম। তারপর ভাঁজ করাগুলো ব্যাগে নিয়ে অন্যগুলো ভাঁজ করতেছিলাম, কিন্তু পারছিলাম না। এতদিন কোথাও গেলে মা গুছিয়ে দিয়েছে, আমি ভাঁজ করতে পারছি না দেখে মাও ফিক করে এসে দিল। সরো, যেটা পারো না সেটা করো কেন? আমিই করছি। তারপর আমাকে জোর করে সরিয়ে দিল। কিছু বলতে পারলাম না, কারণ আমি এটা পারি না। ও যেটা করছে সেটা শুধু দেখছি। তারপর গোছানো শেষে ব্যাগটা রেখে মাঝখানে কোলবালিশ দিয়ে শুয়ে পড়লাম। আচ্ছা, বলছি কি, মাঝখানে কোলবালিশটা না দিলে হয় না? না, হয় না। এভাবে ঘুমাতে পারলে ঘুমান, না হলে অন্য রুমে চলে যান। মা আর কথা না বলে লাইট অফ করে বিছানায় এসে শুয়ে পড়ল। তারপর আমি কখন যে ঘুমিয়ে গেলাম মনে পড়ছে না। সকালবেলা আজানের শব্দে ঘুম ভাঙলো। পাশে তাকিয়ে দেখি একটা মায়াবী চেহারা আমায় টানছে। চোখের নিচে কালি পড়েছে, মনে হয় না ঘুমিয়ে কান্না করেছে। তাই ওকে না জাগিয়েই ওর মায়াবী মুখের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ তো নড়ে উঠল। আমি বুঝতে পেরে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম। ওয়াশরুমে ঢুকেই অজু করে নামাজ পড়তে চলে গেলাম। এইদিকে মায়া ভাবতে লাগলো, কিসের জন্য যে নড়তে গেলাম। দেখি, একটানা তাকিয়েছিল, কতই ভালো ছিল। পাগলটা ভেতরে ভেতরে অনেক রাগ অভিমান জমে আছে, যার জন্য আমাকে মেনে নিচ্ছে না। তারপর মাও উঠে তাড়াতাড়ি উজু করে নামাজ পড়ে নিচে গেল। মায়ের সাথে রান্নাঘরে, তার সাথে ভাবিও গেল। ওই আজকে কাউকে রান্নাঘরে আসা দরকার নেই। কেন আম্মু? আমরা তোমাকে সাহায্য করব। কেন আম্মু, আমরা তোমাকে সাহায্য করব? না, কাউকে সাহায্য করতে হবে না। অনেক কষ্টে ছেলেটা রাগ ভাঙিয়েছি, আজকে নিজের হাতে রান্না করে ওকে খাওয়াবো। তাহলে আমরা এখন কি করব? তোমরা দুজন এখন রুমে গিয়ে সব ঠিকঠাক ভেবে দেখে নাও। তারপর মা ভাবে রুমে চলে আসলো। এদিকে আমিও নামাজ পড়ে রুমে এসে শুয়েছিলাম। আমি নামাজ পড়ে গিয়ে বিছানায় ঘুমালাম। এদিকে মাও এসে দেখে আমি ঘুমাচ্ছি। আমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এদিকে আমি ঘুমের ভেতর মনে হচ্ছে কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, যেটা আমার খুব ভালো লাগতেছে। তারপর কে যেন মাথায় হাত বুলাচ্ছে সেটা দেখার জন্য চোখ খুলতে দেখি মা। আমি এক ঝটকে হাত ছাড়িয়ে নিলাম। কি হয়েছে? এভাবে করতেছো কেন? আপনি আমাকে স্পর্শ করার সাহস কোথায় পেলেন? আপনাকে এতবার বলার পরও কেন আমার সামনে আসেন? তুমি আমাকে মারো, যা ইচ্ছা করো, তবুও তোমার থেকে দূরে থাকতে বলিও না প্লিজ। আমি কিছু বলতে যাবো তখনই ভাবি রুমে আসলো। তাতে আমি থেমে গেলাম। কি, তোমাদের সব গোছানো শেষ হয়েছে? ভাবি, সব গুছিয়ে নিয়েছি। ওহ, তাহলে তো ভালোই। এখন চলো খেতে, চলো, মা খেতে ডাকছে। আচ্ছা ভাবি, চলুন আগে খেয়ে আসি, তারপর রেডি হয়ে বের হবো। আচ্ছা চলো। তারপর মাও পর্দা করে বের হলো এবং খাবার টেবিলে খাবার সার্ভ করে দিতে লাগলো। কি হলো মামা, তুমি বসছো না কেন? আসলে বাবা, এখানে খাবার খেতে হলে আমার মুখ খুলতে হবে। ওহ, তাহলে বাবা আপনারা খান, আপনারা খাওয়ার আমি মা খেয়ে নিব। আচ্ছা ঠিক আছে। তারপর আর কোনো কথা হলো না। আমরা খেয়ে উঠলাম, মা আর ভাবিও খেলো। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হওয়ার জন্য বের হলাম। বের হয়ে দেখি মাওয়া শাড়ি পরছে। তার সাথে সাথেই মাও আমার দিকে ঘুরলো। সরি, আমি বুঝতে পারিনি আপনি চেঞ্জ করতেছেন বলে আবারও ওয়াশরুমে ঢুকলাম। আরে আরে, আমি কি তোমায় কিছু বলছি? এমন ভাব করছো যেন কোনো পর স্ত্রীর শরীর দেখিয়েছে। আমি না শুনেই চলে গেলাম। কিছুক্ষণ পর, এই যে আমার হয়ে গেছে, এখন তুমি বের হতে পারো। আমি বের হয়ে দিকে তাকালাম। আকাশি কালারের শাড়িতে ওকে অনেক সুন্দর লাগছিল। ইচ্ছে করছিল তাকিয়ে থাকি, কিন্তু আবার কি যেন মনে করে তাকালাম না। তারপর আমি একটা নীল শার্ট পরে রেডি হলাম। মাও নীল শার্ট পরতে দেখে ও একটা নীল বোরখা পরেছে। তারপর আমি হাতে ব্যাগ নিয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি ভাবি আর ভাইয়া রেডি হয়ে বসে আছে। আয়, তোদের জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ চলো, এসে গেছি। তাড়াতাড়ি চল, 9টায় বাস ছাড়বে। তারপর মা বাবা ও আঙ্কেল আন্টিকে বলে বের হলাম। রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে গেলাম। বাসের টিকিট কেটে সিটে বসলাম। আমি বসার আগেই মা জানালার পাশে বসলো। আমি কিছু বললাম না। আর ভাইয়ারা আমাদের সামনের সিটে বসেছে এবং তার পাশেই বসলাম। কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিল। আমি কানে হেডফোন দিয়ে গান ছেড়ে গান শুনতে লাগলাম, কিন্তু সেটা আর বেশিক্ষণ সম্ভব হলো না। মা আমার কান থেকে হেডফোন খুলে দিল। কি হলো, হেডফোন খুললেন কেন? হেডফোন খুলবো না তো কি করব? আমি যে তোমার পাশে বসে আছি, তাতে তোমার বিন্দুমাত্র আক্ষেপ নেই? শোনেন, আমার উপর রাগ দেখে লাভ নেই। আমি আপনার রাগকে পরোয়া করি না। তা করবে কেন? ফেসবুকে মেয়েরা কমেন্টস করে, গল্পে তারা আছে, আমাকে দিয়ে কি করবে? শুনুন,
আমি আপনাকে অনেক আগে বলেছি আপনাকে আমার প্রয়োজন নেই, আর আমার ফেসবুকে যারা কমেন্ট করে আমি তাদের বোনের মতোই সম্মান করি। জানি তো। শোনো, আমার সাথে একটু গল্প করলে কি হয়? দেখো ভাবিরা কত রোমান্টিকভাবে তাদের ট্রাভেলসটা এনজয় করছে। এসব আমার সাথে করতে আসবেন না, ওকে? আমাকে একটু শান্তিতে থাকতে দিন। মা আর কিছু করলো না, শুধু আমার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, এই কি সেই আতিক যে আমার শত অপমান সহ্য করেও আমার পিছু পড়েছিল? এই কি সেই আতিক যে আমার ভালোবাসা পাওয়ার জন্য কত থাপ্পড় খেয়েছে আর এখন আমাকে দেখতেই পারতেছে না? না, ওর উপর অনেক অত্যাচার করেছি, তাই আমাকে ওর দেওয়ার সব কষ্ট সহ্য করতে হবে। এটা ভাবতে ভাবতেই কেঁদে দিল মা। এদিকে আমি গান শোনা অবস্থায় মা ওর দিকে তাকাতে দেখে কাঁদছে। আমি ভাবতে লাগলাম, এতটুকুতে এই অবস্থা, আর আমাকে কত কষ্ট দিয়েছে। কাঁদো কাঁদো, তোমাকে আর অনেক কষ্ট সহ্য করতে হবে। তারপর বিকেলবেলা বাস পৌঁছে গেল, আমরা নামলাম। ভাবি, আপনার কোন বোন আছে? আছে কেন? একটু লাইন মারতে হবে না? আচ্ছা বাড়ি চল, তারপর লাইন মারবি। কিসের লাইন মারবে ভাবি? তোমার বোন যদি ওর আশেপাশে আসে না, তাহলে কিন্তু একেবারে মেরে ফেলবো। হয়েছে, থাক, এখন চল, আমি রিক্সা নিয়ে এসেছি এবং যা যা লাগবে তাও নিয়ে এসো। মাও তো পুরে আগুন। তারপর আমি আর মাও একটা রিক্সা নিয়ে আর ভাই আর ভাবি একটা রিক্সা উঠলো। কিছুক্ষণের মধ্যেই নানা বাড়ি পৌঁছে গেলাম। তারপর তাদের সাথে কথা বলে আবারও রিক্সা নিয়ে চলে গেলাম ভাবিদের বাসার সামনে। রিক্সা থেকে নামার পরেই মাও আমার হাত ধরলো। এ কি, হাত ধরছেন কেন আপনি? হাত ছাড়ুন। হাত ছাড়বো মানে? আমি হাত ছাড়তে পারবো না, তুমি যা করার করে নিও। বাসার দিকে তাকিয়ে দেখি অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে, তাই আর কিছু না বলি ওভাবে বাসায় যেতে থাকলাম। বাসার ভেতরে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করলাম। তখনই দেখি আমাদের দিকে একটা 7 থেকে 8 বছরের মেয়ে দৌড়ে আসলো। এই মেয়ে, তুমি আমার বিয়াই মশাইয়ের হাত ধরে আছো কেন? আমি হাত ধরেছি আমার স্বামীর, তাতে তোমার কি? মামাকে উদ্দেশ্য করে বলল। আমি তাকিয়ে ওদের কাণ্ড দেখছি। কি? ওসব স্বামীটামি হবে না, এখন আমি বিয়ার সাথে প্রেম করব। ওই মেয়ে চুপ, তোর বয়স কত যে আমার স্বামীর সাথে প্রেম করতে চাস? হাসবো নাকি কাঁদবো আমি কিছুই বুঝতে পারতেছি না। এই একদম আমার সাথে রাগ দেখাবে না, ওর হাত ছাড়ো। বলে জোর করে হাত জড়িয়ে নিল। এই চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। আমি এখন বিয়ের সাথে প্রেম করব। মামাকে ধমক দিয়ে থামিয়ে এখন সবাই গোল হয়ে কাহিনী দেখছে আর হাসছে। আচ্ছা বেন, তোমার নাম কি? আই লাভ ইউ। আই লাভ ইউ, এটা আবার কেমন নাম? তুমি আমাকে আই লাভ ইউ বলেই ডাকবে। না, তুমি ওকে এটা বলে ডাকবে না। এই তুমি চুপ থাকো, আবার আমাদের মাঝে এসে কথা বলতেছো। দেখতেছো না বড়রা কথা বলছি? তুমি জানো না বড়দের মাঝে ছোটদের কথা বলতে নেই? এই পুস্কি, তুই আমার থেকে বড়? আমার বয়স 7 বছর। দেখো না, তোমার স্বামীর সাথে প্রেম করতেছি আর তোমাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। কি? এত অবাক হওয়ার কিছু নেই। আচ্ছা আমার আই লাভ ইউ, তোমার আসল নামটা কি? বলে মেয়েটাকে কোলে নিলাম। আমার নাম নদী, ওরফে তোমার আই লাভ ইউ। হয়েছে নদী, তোর আই লাভ ইউকে ছাড়, না হলে ওই মেয়েটা তোর আই লাভ ইউকে মারবে। কি এত বড় সাহস? শোনো, আই লাভ ইউ, এই মেয়েটা তোমাকে কিছু বলে নাই, আমাকে বলবে, আমি সব চুল ছিঁড়ে ফেলবো। মা রাগি চোখে তাকালো নদীর দিকে। আচ্ছা আই লাভ ইউ, এখন আমাকে তোমার রুমে নিয়ে যাও। আমি এত দূর জার্নি করে এসেছি, খুব ক্লান্ত লাগছে। কি বলো এসব? তাড়াতাড়ি রুমে চলো, তোমার শরীর খারাপ, আমাকে আগে বলবে না? মা রাগি চোখে আমাদের কাহিনী দেখতেছে। আচ্ছা চলো, আমি তোমাদের রুমে দিয়ে যাচ্ছি। বলে মায়াকে ওই ইশারায় আসতে বলে হাঁটা ধরল রুমের দিকে। তারপর আমরা ভাবির পেছন পেছন রুমে গেলাম। সত্যি শরীরটা অনেক ক্লান্ত লাগছে তাই। আচ্ছা আই লাভ ইউ, এখন আমি একটু ঘুমাবো, তুমি এখন যাও, বিকেলে তোমাকে নিয়ে ঘুরতে যাব। মাও নিশ্চুপ, শুধু এক পাশে দাঁড়িয়ে আছে। আচ্ছা তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। থাক, তার আর দরকার নেই, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আর হ্যাঁ, তোমাকে জানো আমার আই লাভ ইউ আশেপাশেও না দেখি। মামা নিশ্চুপ হয়ে রাগি চোখে তাকিয়ে আছে। তারপর নদী চলে গেল রুম থেকে। তখন মামা আসলো আমার কাছে। ওর সাথে এরকম ব্যবহার না করলেও হতো। আমার যা ইচ্ছে তাই করব, সেটা আপনাকে জিজ্ঞাসা করতে হবে? আচ্ছা আমাকে বলতে হবে না, তুমি অসুস্থ, শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। না থাক, তার আর দরকার হবে না, আমি আমার মতোই থাকতে পারবো। মাও কিছু বলতে যাবে তার আগে ভাবি রুমে আসলো, হাতের ট্রেতে কিছু নাস্তা নিয়ে। আদিক, এই শরবতটুকু খেয়ে নাস্তাটা করে নে, শরীর ভালো লাগবে। আরে ভাবি, এসবের কি দরকার ছিল? তুই চুপ থাক, মা আয় এখানে বস, তারপর দুজনে নাস্তা কর। আচ্ছা ভাবি, বলেই আমার পাশে এসে বসলো। তারপর দুজনে নাস্তা করে ভাবি সব কিছু নিয়ে গেল ঘুমোতে। তারপর দুজনে নাস্তা করার পর ভাবি সব কিছু নিয়ে গেল।
আর ঘুমোতে ইচ্ছে করছিল না, তাই ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলাম। কিছুক্ষণ বন্ধুদের সাথে চ্যাটিং করে আইডি লগ আউট করে নিচে গেলাম। মাও আমার পেছন পেছনে আসলো। আমাকে দেখে নদী দৌড়ে আমার কাছে আসলো। আই লাভ ইউ। তোমার শরীরটা এখন কেমন আছে? হ্যাঁ, আই লাভ ইউ। আমার শরীরটা এখন ভালো আছে বলেই নদীকে কোলে নিলাম। তারপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম। তবে মাওয়ার মনটা খারাপ ছিল, কিন্তু আমি কিছু বলিনি। আড্ডা শেষে ভাবি সবাইকে খাবার টেবিলে নিয়ে গেল। আমি, ভাইয়া, তালই এবং ভাবির কিছু আত্মীয়রা খাবার টেবিলে বসেছিল। মাও বসেনি, কারণ ও ভাবির সাথে খাবে। টেবিলে খাবারের দিকে তাকিয়ে তো মাথা নষ্ট হয়ে গেছে। ভালো হয়েছে ভাইয়ের সাথে এসে এখন আমিও জামাইয়ের মতো খেতে পারবো। তারপর সবাই খাওয়া দাওয়া শুরু করলাম। আমি যত না করছি তবুও সবাই আমাকে খাবার দিয়ে যাচ্ছে। যাই হোক, অনেক কষ্টে খাবার খেলাম। আরে বাবা, এতেই এই অবস্থা? কালকে এর থেকে আরো বেশি কিছু আয়োজন করা হবে। কি বলছেন এসব তালই? আমি তো কিছু খেয়েছি, আর ভাইয়া তো কিছুই খাচ্ছে না ঠিক মতো। তাই তো। হাবিব বাবা, তুমি ঠিক মতো খাও, এত লজ্জা পেতে হবে না, এটাও তোমার বাড়ি। জি বাবা। তারপর ভাইয়ের খাওয়া শেষ হলো। এরপর দুজন উঠলাম। আমি ভাইয়াকে বলে রুমে চলে আসলাম, আর সেও রুমে গেল। আমি বিছানায় বসে ফেসবুক চালাচ্ছিলাম। তখনই নদী আমার রুমে আসলো। কি করছো? আই লাভ ইউ। এই তো কিছু না, এমনি বসে আছি। ওই, আমি কার্টুন দেখবো, আমাকে কার্টুন দেখাও। আচ্ছা আসো, আমি দেখাচ্ছি। তারপর কিছু কার্টুন নামিয়ে দিলাম। ও আমার পাশে বসে সেগুলো দেখছে। কিছুক্ষণ পরই মাও আসলো। এই তুমি এখানে কি করো? যাও রুমে যাও। কেন? আমি কেন যাব? আমি এখন এখানে ঘুমাবো। এই মেয়ে বলে কি? এই তুই যাবি এই রুম থেকে? একদম আমার মেজাজ গরম করবি না। আমি এখানে ঘুমাবো, দেখি তুমি আমার কি করতে পারো। বলে আমার গলা ধরে শুয়ে পড়লো। এটা দেখে মাও রেগে আগুন। ও আজ পর্যন্ত আমার গলা ধরতে পারেনি, আর সেখানেই পুচকি মেয়ে। কি বললি তুই? আর তুই ওর গলা ধরলি কেন? ছাড় বলছি। বলে আমাদের দিকে এগিয়ে আসলো। আরে রে থামুন বলে মা ওকে আটকালাম। না, আমি থামবো না। ওকে তোমার গলা ছাড়তে বলো। আরে আপনি কি পাগল নাকি? ওর মতো বাচ্চা মেয়ের সাথে এরকম ব্যবহার করছেন? আরে নদী, অনেক হয়েছে, এখন আসো। আচ্ছা, আমি আসতেছি বলেই চলে গেল। মাও তারপর দৌড়ে বিছানার উপর উঠেই আমার গলা জড়িয়ে ধরলো। আমার মেজাজটা গরম হয়ে গেল। সাথে সাথে দিলাম এক ধাক্কা। সে আমার ধাক্কার তাল সামলাতে না পেরেই পড়ে গেল, আর ব্যথা পেল। পা থেকে হালকা রক্ত বেরোচ্ছে। মা উঠে দাঁড়াতে পারছে না, তবুও ছলো ছলো চোখে আমার দিকে তাকালো, যেটা দেখে আমার খারাপ লাগলো। আমি ওকে কিছু বলতে যাব, তার আগে উঠে বিছানার উপর শুয়ে পড়ল। সরি, আসলে আমি বুঝতে পারিনি বলে ওর পায়ের কাছে গেলাম। আরে সমস্যা নেই, তুমি ঘুমাও। দেখি এখন একটু রক্ত বেশি বেরোচ্ছে। তারপর ভাইয়াকে কল দিলাম। ভাইয়া, ভাবি কোথায়? কেন, ও তো এখনো নিচে। আচ্ছা ভাই, ফোন করে আমাদের রুমে একটু আসতে বলো। কেন, কি হয়েছে? মাও একটু অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা, বলতেছি। তারপর ফোন কাটলাম। কিছুক্ষণের মধ্যে ভাবি চলে আসলো। কি হয়েছে মাওয়ার? আসলে ভাবি ওয়াশরুম থেকে বের হওয়ার সময় দরজার সাথে লেগে পাটা কেটে গেছে। আরে এত বেখেয়ালি হলে হয়? দেখে শুনে চলাফেরা করবে তো। আমি নিশ্চুপ, কি বলবো বুঝতে পারছি না। মা আমার দিকে তাকিয়ে বলে রুম থেকে বের হলো। তারপর হাতে একটা বক্স নিয়ে আসলো। সেখান থেকে তুলো দিয়ে রক্ত মুছে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। তারপর ভাবি সতর্কভাবে চলতে বলে রুম থেকে চলে গেল। আমি ভাবতে লাগলাম, না, মেয়েটার সাথে এখন একটু বেশি করে ফেলেছি। এখন মেনে নিতে হবে, না হলে আবার আমার পাঠকরা আমাকে মেরে ফেলবে। কিন্তু কিভাবে মানব? এগুলো ভাবতে ভাবতে মার কাছে গেলাম। গিয়ে ওর পায়ের কাছে গিয়ে শাড়িটা হালকা উঠিয়ে হাঁটুর নিচের ক্ষত স্থানের উপর হাত রাখলাম। ব্যথা বেশি পেয়েছে আমি বুঝতে পেরেছি। আমি সত্যি দুঃখিত। না থাক, ঠিক আছে, সমস্যা নেই। আমার মুখে তুমি কথা শুনে মা সেই লেভেলে খুশি হলো। তবুও গম্ভীরভাবে বলল, রাগ করতে পারো আমার ওপর, কিন্তু আমার কিছু করার নেই। আমার কথা শুনে দেখি মা আর কিছুই বলল না। আমি কিছু না বলে ওর পাশে শুয়ে পড়লাম। এভাবে ভাবিদের বাড়িতে আরও একদিন থেকে বাসায় চলে আসলাম। এই কদিনে মাওয়ার সাথে আগের মতোই ব্যবহার করেছি, তবুও নির্লজ্জের মতো আমার কাছে আসতে চাইতো। যাই হোক, আমরা বাসায় আসলাম বিকেলবেলা। তারপর ভাবি মাওয়াকে রুমে নিয়ে গেল, কারণ ওর পায়ে এখনও ব্যথা আছে। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে মায়ের কাছে গেলাম। আসার সময় মাওয়া জিজ্ঞাসা করছিল কোথায় যাচ্ছি, কিন্তু আমি উত্তর না দিয়ে চলে এসেছি। এসে মায়ের রুমে প্রবেশ করে দেখি বাবা আছে। কিসের জন্য ডেকেছো মা? ও, তুই এসে গেছিস? আয় এখানে বস। হ্যাঁ, এখন বলো। আমি জানি বাবা, মামার সাথে তোর সম্পর্ক এখনো ঠিক হয়নি, এবং ওর পায়ের ব্যথার পেছনে তোরই হাত আছে, হয়তো অনিচ্ছাকৃত। আমি নিশ্চুপ, মাথা নিচু করে দাঁড়িয়ে আছি।
শোন বাবা, আসলে মামাকে তোর বউ করার ইচ্ছা ছিল তোর মায়ের, কিন্তু প্রথমে মামা তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। তবে তোর ভালোবাসা পরে বুঝতে পারে, তবে তুই তাকে মেনে নিসনি। তাই মামা আমাদের কাছে এসে অনেক কান্নাকাটি করে। তাই তোর মা প্ল্যান করে তোদের বিয়ে দিয়ে দেয়। মানে? মানে এটাই, মাও তোকে এভাবে বিয়ে করতে চায়নি, তবে আমি জোর করে তোদের এভাবে বিয়ে দেই। মা আমাকে মানা করেছিল, কিন্তু আমি শুনিনি। আমি তো অবাক, তাহলে মা সম্পূর্ণ নির্দোষ? বাবা, আসলে মামার কোনো দোষ নেই, তুই ওকে মেনে নে। হ্যাঁ বাবা, যা দোষ করার আমি করেছি, তুই আমাকে যা শাস্তি দাও দিতে পারিস। আরে মা, এসব কি বলছো তুমি? যা হওয়ার ভালোই হয়েছে। আমি মা ওকে ছাড়া বাঁচতাম নাকি? ওকে বাবা, তুই মেয়েটাকে কষ্ট দিস না আর। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমি যাই বাবা। আচ্ছা যা। আমি যখনই বেরোতে যাব তখনই দেখি ভাবি দরজার কাছে দাঁড়ানো। আরে আসতে যা, বউকেও নিয়ে যাবে না? হ্যাঁ, তবুও যেতে হবে। শোন, একটু রোমান্টিক ভাবে কাজ করিস। আচ্ছা বলে রুমের দিকে গেলাম। রুমে গিয়ে দেখি মা মন খারাপ করে বসে আছে। আমি কিভাবে শুরু করবো বুঝতে পারতেছি না। কি করছো? এখন পায়ে ব্যথা কমেছে? মায়া চলো চলো চোখে আমার দিকে তাকিয়ে আছে। অবাক হওয়ার কিছুই নেই আমার সোনা বউ বলে গালে একটা কিস করলাম। মা এবার কেঁদেই দিল। আমি মাকে উঠিয়ে আমার কোলে বসালাম। কি হয়েছে, কাঁদছো কেন? তুমি এত রোমান্টিক হলে কিভাবে? তুমি তো আমাকে চোখেই দেখতে পারো না। আরে ওটাতে এতদিন ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে তোমাকে কষ্ট দিয়েছি। আরে তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই, তুমি আমাকে আগের মতো ভালোবাসবা তাহলেই হবে। আমি কি তোমাকে কম কষ্ট দিয়েছি নাকি? তবে তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমি তোমার মাঝে আমার জন্য নিঃস্বার্থ ভালোবাসা দেখেছি। তাই? তাই। এখন আমাকে একটু আদর করো। আমার কোলে বসে আছো তারপর আদর লাগে নাকি? আমার লাগে। তুই আমাকে আদর করবি নাকি বল। সরি, আমি রেগে তুই বলে ফেলেছি। আচ্ছা, আর বলবে না। আচ্ছা, এখন আদর করো আমাকে। কিভাবে করব? দাঁড়াও, দেখাচ্ছি। বলে আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। 2 মিনিট পর ছাড়লো। আরে তুমি এখন অসুস্থ, একটু বিশ্রাম করো। আমি এখন আর অসুস্থ নেই, আমি তোমার কোলে বসে থাকবো। তারপর দুজনে কিছুক্ষণ গল্প করলাম। আর নিচ থেকে ডাক আসলো, আতিক, মা ওকে নিয়ে নিচে আয় তো বাবা একটু। এখন তুমি যাবে কিভাবে? তুমি শুধু আমার হাতটা ধরো, তাহলেই আমি যেতে পারবো। থাক, তার আর দরকার নেই বলেই মা ওকে কোলে তুলে নিলাম। আরে করছোটা কি? তোমার কষ্ট হবে। তুমি চুপ থাকো তো। আচ্ছা চুপ থাকবো, তবে আমার নিকাবটা তো পরতে দাও, নিচে বাবা ভাইয়েরাও তো থাকতে পারে। তারপর মা ওকে নামিয়ে বিছানায় বসে নিকাব টেনে দিলাম। সে নিকাব পরে নিল। যদি কোনো স্ত্রী পর্দা করে তার জন্য তার স্বামী গর্বিত হয়। যাই হোক, মা ওকে নিকাব পরিয়ে কোলে তুলে নিলাম। মা আমার গলা জড়িয়ে ধরল। তারপর নিচে গেলাম। আমি যখন সিঁড়ি দিয়ে নামছিলাম তখনই মা ওর নিচে তাকিয়ে দেখে সবাই আমাদের দিকে হা হয়ে তাকিয়ে আছে। সাথে সাথে লজ্জায় আমার বুকে মুখ লুকালো। তারপর আমরা নিচে নেমে খাবার টেবিলে গেলাম। আরে ওকে এখন আনছিস কেন? আমাদের খাওয়া শেষ হলে নিয়ে আসতি। সমস্যা নেই বাবা, আপনারা খান, আমি এখানে বসি। খাওয়া শেষ হলে আমি খাবো। আচ্ছা। বাবা, আর একটা কথা ছিল। বলো মা। বাবা, আমি আর কলেজে যাব না, মায়ের সাথেই হেল্প করব। এই, আমিও কিন্তু আছি। আচ্ছা, তোমরা যা করো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তোমরা যাই করো সমস্যা নেই। আমি আমার টাকা জমিয়েছিলাম, এখন তা দিয়ে আমি একটা কোম্পানি করতে চাই, যেটা এখন হাবিব চালাবে। আমার দিক থেকে যত সাহায্য লাগে আমি করব। আর আতিকের লেখাপড়া শেষ হলে আতিকও কাজ করবে, আমি বিশ্রাম নেব। আচ্ছা বাবা। তারপর সবাই খাওয়া দাওয়া করলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে মা ওকে নিয়ে উপরে রুমে চলে গেলাম। তারপর ওকে নামালাম। ও আমাকে ওর পাশে শোয়ালো। আমার একটা আবদার রাখবে? বলো। শোনো, তুমি তো কলেজে যাবা, বাসায় তো আমার সিম্পল কাজ, তাই আমার একটা বাবু চাই। আচ্ছা, এখন না নিলে হয় না? না, হয় না বলে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আর তারপর কি হয়েছে এটাও জানার ইচ্ছা? থাক ভাই, এত জানতে হবে না, ভালো হয়ে যান সময় থাকতে। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। কেমন হয়েছে কমেন্ট করবেন। তৈরি থাকবেন নতুন গল্পে। আসছে আবারও। ভিডিওতে একটা লাইক দিয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।